হোস্ট থেকে রিমুভ হয়ে গেছে। শরীফ ভাইকে হোস্ট করার ফলে রেকর্ড তো ক্লাউড দিছেন না? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা পপ আপ আসছে, ওকে দিব? মানে রেকর্ড তো ক্লাউড দিয়ে ওকে দেন। রেকর্ডিং, হ্যাঁ এটা ওই যে হচ্ছে রেকর্ডিং এ যে অপশন আসছে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে রেকর্ড তো ক্লাউড দিছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ক্লাউডে এই যে পপ আপ হচ্ছে আর কি, আর এখানে পুশ বাটন আর হচ্ছে স্টপ বাটন দুটো আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, গতদিনকে আমরা রাউটারের সম্পর্কে জানছিলাম। আমাদের নেটওয়ার্কিং এর একটা ইম্পর্টেন্ট ডিভাইস, ইন্টারমিডিয়েট ডিভাইস যেটাকে আমরা রাখি, সেটা হচ্ছে রাউটার। তো এইটা সম্পর্কে হচ্ছে আমরা বেসিক ফাংশনালিটি, এটা রাউটার কি, রাউটার কিভাবে কাজ করে, এগুলো নিয়ে হচ্ছে মানে ডিসকাস করছিলাম। ইন শর্টে যদি আমরা এটা একটু রিকল করি, রাউটারটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং একটা ইন্টারমিডিয়েট ডিভাইস, যেটা কাজই হচ্ছে ইন্টারকানেক্ট করা। ইন্টারকানেক্ট করবে, সে ডিফারেন্ট নেটওয়ার্ককে হচ্ছে ইন্টারকানেক্ট করবে। যেখানে আপনার মাল্টিপল নেটওয়ার্কের ইউজ হবে, সেই মাল্টিপল নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন করার রেসপন্সিবিলিটিটা হচ্ছে রাউটারের। রাউটারকে আমরা লেয়ার 3 ডিভাইস হিসেবে আইডেন্টিফাই করি। আমরা যখন সামনে আমাদের ওএসআই লেয়ার আছে, ওপেন সোর্স ইন্টারকানেক্ট মডেল। ওএসআই মডেলটা হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশনের একটা মডেল, যেটার উপর আমাদের কারেন্ট টোটাল কমিউনিকেশনের যে প্রসিডিউরটা, এইটা এই মডেল ফলো করে হচ্ছে করা হচ্ছে। তো যখন আমরা সামনে ওএসআই মডেলটা দেখবো, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যে কোন লেয়ার কি, কোন লেয়ারের কাজ কি। তো আপাতত আপনাদের বোঝার সাথে আমি সেগুলো বলি, নেটওয়ার্ক লেয়ার হচ্ছে আমরা আইপি বেস কাজ। তো যেহেতু আমরা আইপি বেস কাজ করি, তাই রাউটার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের অন্তর্ভুক্ত হবে। এটা কারণ রাউটার হচ্ছে আমরা বিভিন্ন আইপি বসাই, আপনার ইন্টারফেসে আইপি গুলা বসাই, আইপি গুলা হচ্ছে রাউটিং করি, শর্টেজ কাজ করি। এই যে আইপি রিলেটেড যে বিভিন্ন কাজগুলা, এটা হচ্ছে রাউটারের ফাংশনালিটি। তো রাউটার দুই প্রকারের হয়, সেটা হচ্ছে ওয়্যারলেস রাউটার এবং ওয়্যার্ড রাউটার। রাউটারের ডিফারেন্ট মডেল সম্পর্কে আমরা গত ক্লাসে হচ্ছে briefly, তখন দেখছিলাম যে কোন মডেলগুলো কোন জায়গায় কোনটা হচ্ছে আপনার ইউজ করা হয়। যেরকম ডাটা সেন্টারের জন্য কোনটা, সার্ভিস প্রোভাইডার নিলে কোনটা, ব্রাঞ্চ অফিসের রাউটার হিসেবে বা স্মল অফিস কোন সিরিজের রাউটার গুলা, এক একটা সিরিজের ভিতরে আবার মাল্টিপল মডেলস থাকে। সেইগুলা, এই জিনিসগুলো হচ্ছে আমরা গত ক্লাসে হচ্ছে ইন ডিটেলসে ডিসকাস করছিলাম। রাউটারের বিভিন্ন কম্পোনেন্টস কম্পোনেন্টস বলতে একটা রাউটারের যে বিভিন্ন হার্ডওয়্যার কম্পোনেন্টস, এইগুলো নিয়ে আমরা গত ক্লাসে ডিসকাস করছিলাম। আর রাউটারের কম্পোনেন্টস আর আমাদের পিসি কম্পোনেন্টস হচ্ছে সেমি স্ট্যান্ডার্ড। তো এইগুলো নিয়ে একটা কম্পারিজন করছিলাম। রাউটারের যে পোর্ট, রাউটারের পোর্ট হচ্ছে 4 প্রকার। একটা রাউটারে আপনার ইউজুয়ালি 4 ধরনের পোর্ট থাকে। তো এই পোর্ট গুলো নিয়েও কথা বলছিলাম। পোর্ট গুলো হচ্ছে একটা, প্রথম হচ্ছে কমিউনিকেশন পোর্ট থাকে, যেগুলোতে আমরা বিভিন্ন কমিউনিকেশন। ভাই আপনার কথা খুব মানে স্লোলি শোনা যাচ্ছে। স্লোলি শোনা হচ্ছে? সবার কাছে কি স্লোলি শোনা যাচ্ছে? না, আমি ক্লিয়ার শুনতেছি, স্লো শোনা যাচ্ছে। কথাগুলো না, ভাইয়া বোঝা যাচ্ছে না ভাইয়া। কথা অনেক আস্তে শোনা যাচ্ছে, আস্তে শোনা যাচ্ছে। জি, অনেক ভলিউম আস্তে ফুল শোনা হয়ে যাচ্ছে। গেছে। এখন কি ঠিক আছে? না ভাই, এখনো স্লো। না, এখনো slow না, এখনো আস্তে শোনা যাচ্ছে। এই যে আমরা যে কথা বলতেছি এই কথাগুলো আসলে অনেক জরুরি মানে হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে ওই যে মাইক্রোফোনটা দূরে নিয়ে কথা বলছেন, হয়তো একটু কাছে নিয়ে কথা বললে হয়তো লাউড। জি জি। এখন শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা একটু লাউড হয়েছে ভাই। ওকে, তাহলে আমরা কন্টিনিউ করি। তো যেটা বলতেছিলাম যে আমাদের রাউটারের পোর্ট গুলো হচ্ছে নিজেরই 4 প্রকার। তো 4 ধরনের পোর্ট হচ্ছে আমাদের রাউটারে আমরা দেখতে পাই। পোর্ট গুলো হচ্ছে কি? পোর্ট গুলো হচ্ছে কমিউনিকেশন পোর্ট, কনফিগারেশন পোর্ট, সিকিউরিটি পোর্ট আর হচ্ছে ওয়্যারলেস পোর্ট। তো কমিউনিকেশন পোর্টটা কি? ভাইয়া কমিউনিকেশন পোর্ট, স্লাইডটাকে ফুল স্ক্রিন করা যায়?
এটা ফুল স্ক্রিনও করা আছে ভাইয়া। এর থেকে বড় আর করা পসিবল না। তো কমিউনিকেশন পোর্ট কি? কমিউনিকেশন পোর্ট হচ্ছে ওই পোর্ট গুলা যেখানে হচ্ছে আমরা রাউটারের সাথে বিভিন্ন ডিভাইস গুলাকে কানেক্টেড করি বা কানেক্টেড করে হচ্ছে অন্যান্য ডিভাইস বা লিঙ্ক গুলাকে কমিউনিকেশন লিঙ্ক গুলাকে হচ্ছে কানেক্ট করি। সেগুলো হচ্ছে আমাদের কমিউনিকেশন পোর্ট, যেরকম গিগাবাইট পোর্ট, ফাস্ট ইথারনেট পোর্ট, সিরিয়াল পোর্ট। তো এই পোর্ট গুলো ইন ডিটেলস আমরা দেখছিলাম যে কোন পোর্টটা কতটুকু ট্রাফিক ক্যারি করতে পারে বা কোনটার কাজ কি। যেরকম গিগাবাইট পোর্ট, এটা সে 1 Gbps ডাটা ক্যারি করে। 10G পোর্ট থাকে, 100G পোর্ট থাকে। তো এটা হচ্ছে রাউটারের মডেল ভেদে এক এক রকম রাউটার এক এক রকম পোর্ট থাকে। ফাস্ট ইথারনেট পোর্ট যেরকম 100 Mbps ডাটা ক্যারি করতে পারে। ইথারনেট পোর্ট হচ্ছে আপনার 10 Mbps ডাটা ক্যারি করে ইউজার। আর সিরিয়াল পোর্ট হচ্ছে আপনি যখন রাউটার টু রাউটার কানেক্টিভিটি করবেন, তো রাউটার সিরিয়াল পোর্ট দেওয়া থাকে। এই পোর্টটা ডেডিকেটেড ফর রাউটার টু রাউটার পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি করার জন্য। তো এইগুলো নিয়ে আমরা গত ক্লাসে ইন ডিটেলস ডিসকাশন করছিলাম। কনফিগারেশন পোর্ট কি? একটা রাউটার আমরা কিনে নিয়ে আসলাম বাজার থেকে, আমরা রাউটার মার্কেট থেকে আমরা নতুন একদম কিনে নিয়ে আসলাম ইনটেক রাউটার। ওটা তো কনফিগার করতে হবে, ওটা তো বাই ডিফল্ট অটো কনফিগারেশন থাকে না। তো ওইটাকে আপনি কনফিগ করার জন্য যে পোর্ট গুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে আমাদের কনফিগারেশন পোর্ট। যেরকম একটা রাউটার কেনার পর কনসোল পোর্ট থাকে, কনসোল পোর্টে আমরা রাউটারের যে ইন্টারফেসটা মানে আপনার ওপেন করার পর যে ভিউটা আসে ওইটা আনার জন্য যে পোর্টটা কানেক্ট করি থ্রু কনসোল কেবল, ওইটাকে হচ্ছে আমরা কনসোল পোর্ট করি। কনসোল পোর্টে আপনি রাউটারের বেসিক কনফিগারেশন করলেন, এখন আপনার মনে করেন হচ্ছে রিমোটলি রাউটারটা লগ ইন করতে হবে। আপনি সব সময় রাউটারের সামনে থেকে কনফিগারেশন করবেন বা লজিক্যাল চেঞ্জ করবেন এরকম তো না। আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ইনসিডেন্ট হলে আপনার রিমোটলি বসা লাগে, তো রিমোটলি আপনি রাউটারটাতে অ্যাক্সেস করতে পারছেন। সেই কানেক্টিভিটি গুলা করার জন্য হচ্ছে আমরা দুইটা পোর্ট ইউজ করি। একটা হচ্ছে আপনার অক্স পোর্ট আর একটা হচ্ছে ভিডিআই পোর্ট। ভিডিআই পোর্ট কিন্তু কোনো ফিজিক্যাল পোর্ট না, এটা অক্স পোর্টের ভিতরে একটা লজিক্যাল। তো অক্সিলারি পোর্ট যেটা, ওই অক্সিলারি পোর্টটা আমরা কনফিগার করি রিমোটলি অ্যাক্সেস করার জন্য উইথ দ্য হেল্প। কি কনফিগার করি সেটা হচ্ছে আপনার এসএসএইচ অথবা টেলনেট, আমাদের দুটো প্রোটোকল আছে রিমোটলি লগ ইন করার জন্য। তো এইগুলো হচ্ছে আমরা কনফিগার করি। সিকিউরিটি পোর্ট, এখন আপনার মনে করেন নেটওয়ার্কে ফায়ারওয়াল আছে, আপনি ফায়ারওয়াল লাগাচ্ছেন। এখন আপনার রাউটারে যদি ফায়ারওয়াল পোর্টই না থাকে তাহলে আপনি ফায়ারওয়ালটা লাগাবেন কিভাবে? কারণ আমাদের যখন আমাদের নেটওয়ার্কটা যে ফায়ারওয়াল আমরা বসাই, ফায়ারওয়ালটা একদম শুরুর দিকের ডিভাইস। ফায়ারওয়াল দেন হচ্ছে রাউটার, দেন হচ্ছে আপনার অন্যান্য ডিভাইস গুলো হয়ে নেটওয়ার্কটা কমপ্লিট হয়। তো আপনার যত ট্রাফিক আছে রাউটার হয়ে ফায়ারওয়াল হয়ে দেন হচ্ছে যাবে, আর ফায়ারওয়াল হয়ে দেন হচ্ছে আপনার রাউটারে ইন করবে, যাতে হচ্ছে আপনার কোনো আনওয়ান্টেড ট্রাফিক বা ম্যালিশিয়াস ট্রাফিক হচ্ছে আপনার নেটওয়ার্কে না থাকে। হ্যাঁ, একটু মিউট করে রাখেন, mute করে রাখেন ভাইয়া। ভাইয়া সবাই মিউট করে দেন। আর ওয়্যারলেস পোর্টটা সাপোজ মনে করুন হচ্ছে আপনার একটা ওয়্যারলেস নেটওয়ার্ক আছে, আপনি এখন ওয়্যারলেস ডিভাইস এখানে কানেক্ট করতে চাচ্ছেন। তো এন্টিনা বা অন্যান্য ওয়্যারলেস যে ডিভাইস গুলো বা মডিউল গুলো আছে ওইগুলো আপনি আপনার রাউটারের সাথে কানেক্ট করে হচ্ছে একটা ওয়্যারলেস নেটওয়ার্ক ক্রিয়েট করতে চাচ্ছেন। আপনার ওয়্যার্ড নেটওয়ার্কও আছে, আপনি সাথে একটা ওয়্যারলেস নেটওয়ার্কও ক্রিয়েট করতে চাচ্ছেন। সেজন্য হচ্ছে আপনার রাউটারের ওয়্যারলেস পোর্ট বা রেডিও পোর্ট গুলা থাকা জরুরি, তা না হলে আপনি এই মডিউল গুলা আপনার রাউটারে কানেক্ট করতে পারবেন না। তো এটাই ছিল হচ্ছে রাউটারের বেসিক ডিসকাশন। রাউটার কি, রাউটারের রেসপন্সিবিলিটিস কি, রাউটার কোন লেয়ারে বিলং করে, তার হার্ডওয়্যার কম্পোনেন্ট কি, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে গত ক্লাসে আমরা মেইনলি ডিসকাস করছিলাম। আজকে আমরা আমাদের নেটওয়ার্কের আর একটা ইম্পর্টেন্ট ডিভাইস যেটা মাল্টি পয়েন্ট কানেক্টিভিটির জন্য আমরা ইউজ করি সেটা নিয়ে ডিসকাশন করবো। সেটা হচ্ছে আমাদের সুইচ। আমি একটা ডায়াগ্রাম ওপেন করছি, এটা দেখা যাচ্ছে রাইট? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে, আমাদের দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যারা নেটওয়ার্কিং সেক্টরে কাজ করি বা যারা বিভিন্ন অফিস এনভায়রনমেন্টে কাজ করি আইটি সেক্টর ফিল্ডে, সুইচ আমরা কম বেশি সবাই দেখছি রাইট? জি ভাইয়া। এইটা হচ্ছে নেটওয়ার্ক সুইচ, এটা আবার লাইটের সুইচ, ফ্যানের সুইচ, ওই সুইচ না। এগুলো হচ্ছে নেটওয়ার্ক সুইচ, এগুলো ডেটা কমিউনিকেশনের জন্য হচ্ছে ইউজ করা হয়। সুইচটা মূলত কি? সুইচটা হচ্ছে
মাল্টিপল ইউজারকে আমরা যখন কানেক্ট করতে চাই এক্সেস লেয়ারে, সুইচ কিন্তু আমার এক্সেস লেয়ারের ডিভাইস, কারণ সুইচের হতে মানে আমাদের ইউজার এন্ড যে ডিভাইস বা তারা হচ্ছে কানেক্টেড থাকে। আমরা কখনো আমাদের ইউজার এন্ডের যে ডিভাইস বা ইউজার এন্ড যে ইউজার আছে তাদেরকে কিন্তু ডিরেক্টলি কখনো রাউটারের সাথে কমিউনিকেট করি না। এখন আপনি যদি বলেন কেন করি না, আমরা অবশ্যই রাউটারের সাথে কমিউনিকেট করতে পারি। একটা পিসি যদি আপনি রাউটারে লাগান, ওভাবে যদি কনফিগারেশন করেন, সে কি কমিউনিকেশন করবে না? অবশ্যই করবে, কিন্তু করি না কারণ রাউটারের পোর্ট গুলার ভ্যালু অনেক, রাউটারের ক্যাপাসিটি গুলো ভ্যালু অনেক। এখন আপনি রাউটারের পোর্ট আছে সাপোজ মনে করেন আপনার 6টা, 6 পোর্টে একটা রাউটার আপনি কিনলেন, এর মধ্যে আপনার ইউজার আছে হচ্ছে 5টা। আপনি যদি 5টা ইউজারকে আপনি 5টা পোর্টে কানেক্ট করলেন আর একটা আপনি হিসাবে ইউজ করলেন, তারপর তাদেরকে ওইভাবে কনফিগারেশন করে দিলেন, তাহলে কি কমিউনিকেশন হবে না? অবশ্যই কমিউনিকেশন হবে। কিন্তু পরবর্তীতে যখন আপনি চাবেন আপনার ইউজার সংখ্যা বাড়লো বা আপনি একটা সার্ভার অ্যাড করবেন বা অন্য কোনো ডিভাইস অ্যাড করবেন, একটা সুইচ অ্যাড করবেন, তাহলে আপনি কিভাবে করবেন? আপনার রাউটারের পোর্ট যে কটা ছিল সবই তো আপনি ইউটিলাইজ করে ফেলছেন। তো এই কারণে আমরা রাউটারের সাথে ডিরেক্টলি ইউজার এন্ড ডিভাইস বা ইউজারকে কানেক্ট করি না, আমরা থ্রো সুইচের থ্রুতে কানেক্ট করি। আর সুইচ হচ্ছে একটা মাল্টি পয়েন্ট ডিভাইস। মাল্টি পয়েন্ট ডিভাইস কেমন? কারণ আপনি মাল্টিপল ইউজারকে বা ইউজার এন্ড ডিভাইসকে এটার থ্রুতে কানেক্ট করতেছেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার মাল্টি পয়েন্টের সেন্ট্রাল একটা ডিভাইস হিসেবে আমরা যে ডিভাইসটা ইউজ করি সেটার নাম হচ্ছে সুইচ। এই পর্যন্ত কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, কোনো কোয়ারিজ থাকলে আপনারা হচ্ছে আমার সাথে সেটা শেয়ার করুন। আচ্ছা আচ্ছা, এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন, আমাদের এই যে সেন্ট্রাল ডিভাইস আছে, মাল্টি পয়েন্ট সেন্ট্রাল ডিভাইস, মাল্টি পয়েন্ট সেন্ট্রাল ডিভাইসটা কি বুঝছেন? জিনিসটা কি? কোশ্চেনটা বুঝি না ভাইয়া। বললাম মাল্টি পয়েন্ট সেন্ট্রাল ডিভাইস, এই যে ওয়ার্ডটা আমি বলতেছি এটা কি আপনারা ক্লিয়ার আছে? এটা দিয়ে কি বুঝাচ্ছি? এটা দিয়ে তো ভাই মানে মূল রাউটার কে বোঝাচ্ছে, যে মূল রাউটার থেকে একটা মাল্টিপোর্ট কানেকশন মানে সুইচে আসবে, সুইচটা বোঝাচ্ছে মাল্টিপোর্ট না কানেকশন। না 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 না, মাল্টি পয়েন্ট সেন্ট্রাল ডিভাইস বলতে একটা সেন্ট্রাল ডিভাইস যার সাথে মাল্টিপল ইউজার বা মাল্টিপল ইউজার এন্ড ডিভাইস কানেক্টেড, এইটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? জি ভাই, এটা এখানে না। সুইচকে বোঝানো হয়েছে। হ্যাঁ, মানে আমি জিনিসটা বুঝাচ্ছি যে একটা সেন্ট্রাল ডিভাইস যার মাধ্যমে আমাদের মাল্টিপল ইউজার বা কানেক্টেড ইউজার বা ইউজার এন্ড ডিভাইস যেটাই হোক সেটা হচ্ছে কানেক্টেড, এইটা হচ্ছে বোঝাচ্ছে। তো এখন মাল্টি পয়েন্ট কানেক্টিভিটির জন্য আমাদের সুইচ ছাড়াও আরো অনেক প্রকার ডিভাইস আছে, এগুলো কি আপনার একটু বলুন তো? কিন্তু সুইচ আমাদের মাল্টি পয়েন্ট কানেক্টিভিটির একমাত্র ডিভাইস তা না, এছাড়াও আমাদের আরো অনেক রকমের ডিভাইস আছে। এগুলা কি একটু বলেন? আপনারা তো অনেকে নেটওয়ার্ক ফিল্ডে জব করেন বা এই সব ফিল্ড গুলাতে আছে, তো আমরা ইউজ করি, স্টিল আমাদের নেটওয়ার্কে ইউজ করতেছে। তো হাব আছে, হাব আর ব্রিজ আছে, আর ব্রিজ, রাউটার, না রাউটার না। হাব ব্রিজ। আচ্ছা, আবার ব্রিজ নামে দুইটা ডিভাইস আছে। ওয়াইফাই রাউটারটা কি? ওয়াইফাই রাউটার তো মাল্টিপল ডিভাইস হিসাবে কাউন্ট করা হয় না? ওয়াইফাই রাউটারকে আপনি মাল্টি পয়েন্ট ডিভাইস হিসেবে কানেক্ট করতে পারেন, কিন্তু আমাদের ডাটা কমিউনিকেশনে আমরা আসলে ওয়াইফাই রাউটারটাকে আনতেছি না। এটা আমরা রাউটার বলতে বা কমিউনিকেশন ডিভাইস বলতে ওগুলোকেই বুঝাইতেছি, যেগুলা রাউটার বলতে যেটা বলতেছি সেটা হচ্ছে সেটা আপনার শর্টেস্ট পাথ বের করতে পারে। আপনার শর্টেস্ট পাথ বের করতে পারে। আপনার কথাটা ক্লিয়ার না ভাই, কথাটা সাউন্ড আসতে হচ্ছে। হ্যাঁ, সাউন্ড আসতে কেন হবে? আর এরকমই তো ছিল। আমরা বলতেছি যে ভাই আমরা ওয়াইফাই রাউটারটাকে এখানে কাউন্ট করতেছি না, আমরা রাউটার হিসেবে যে জিনিসটাকে আমাদের এই কোর্সে বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনার শর্টেস্ট পাথ বের করতে পারে, একটা প্যাকেটকে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত ফুল পাথ গাইডেন্স করে সেটা নিয়ে যেতে পারে, এইগুলাকে বুঝাচ্ছি। আপনার ওয়াইফাই রাউটার এই টপ কনসেপ্টটা এখানে বাদ দিয়ে দেওয়া ভালো। এখানে আসলে আমরা ডাটা কমিউনিকেশন যে রাউটার সেগুলোকে ইউজুয়ালি বুঝাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন এখন যেটা বলতেছিলাম যে আমরা আমাদের নেটওয়ার্কে নাওএডেজ সুইচ কেন এত র্যান্ডমলি ইউজ করতেছি, ওয়াই নট হাব ব্রিজ, এগুলা কেন করতেছি না? এগুলাও তো মাল্টি পয়েন্ট ডিভাইস। তো এইগুলা না করে আমরা কেন শুধু সুইচের উপর বেশি ডিপেন্ডেন্স করছি? এইটা আপনারা আনসার দেন, আপনাদের কাছে কোয়েশ্চেন কেন?
পোর্ট বেশি। আপনারা যেটা বলবেন এটাই হচ্ছে রাইট, কারণ আপনারা যেহেতু ওয়ার্কিং ফিল্ডে আছেন, তো অবশ্যই কোনো রিজন আছে। Why কানেকশন হাব কানেকশন হাবের চেয়ে সুইচ তো স্যার অনেক আপডেট। কানেকশন কানেক্টর পোর্ট বেশি, তার উপরে আমি এখানে নেটওয়ার্ক হয় না, কি বলে, ওভারফ্লো হয় না আর কি। যে যখন আমি ডেস্টিনেশনে কোনো একটা আমার ইন্টারনাল নেটওয়ার্কে কাউকে কোনো একটা ডাটা বা কোনো একটা প্যাকেট পাঠাতে চাইলে প্যাকেটটা ডিস্ট্রিবিউট হয়ে যায় না সবার মধ্যে, যাকে পাঠাতে চাই শুধু সেই পায়। ভাই সুইচ মোট কথা এটা হচ্ছে করতে যে পারে। রাইফেলের চাপ কমানোর জন্য ব্যবহার করা হয়। আমার মনে হয় ভাইয়া যে সুইচ গুলা হচ্ছে অনেক শক্তিশালী, যেটা ডাটা লস করে না, কিন্তু হাব গুলো তো ডাটা লস করার সম্ভাবনা থাকে, বা হিটিং হয়ে গেলে এটা অনেক সময় নেটওয়ার্কিং এ প্রবলেম করে। সুইচ গুলোতে মনে হয় এটা করে না। হ্যাঁ, হিটিং হয়ে ওভার হিট হয়ে গেলে সুইচও এরকম করে। আমার ওই ইয়াটা কিন্তু ভালো, সাদাটা ভালো। হাব হচ্ছে হলো যে বাস টপোলজির মতো, মানে একটা টপোলজি একটাই সমস্যা হলে সবগুলো সমস্যা হতে পারে, সুইচে এটা সমস্যা হয় মনে হয় না। আর কেউ? অনেকে অনেক কিছু যেটা বলছে। মনে হচ্ছে ভাই, ওই যে হাব হচ্ছে ব্রডকাস্ট করে আর কি, আর সুইচ হচ্ছে ডিরেক্ট কানেকশন করে, যার জন্য আর কি সুইচটা বেস্ট হয় হাব হচ্ছে। এই জিনিসটাকে সবাই বুঝছেন যে ব্রডকাস্টটা কি? সবাইকে এটা বুঝতে পারছেন যে ব্রডকাস্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি? মানে সবার ভিতরে করে আর কি, সে আচ্ছা ট্রান্সফার। আচ্ছা, আমি জিনিসটা বলি। এই যে আমি আপনাদের সবার সাথে কমিউনিকেট করতেছি, সবার আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি এটা কি আপনারা সবাই পাচ্ছেন না? জি। জি ভাইয়া। এটা তো আমি ইন্ডিভিজুয়ালি দিচ্ছি না, তাই তো? এটা আপনাদের সবার সাথে হচ্ছে আমি শেয়ার করতেছি, এটা তো আমি কারোর সাথে ইন্ডিভিজুয়াল শেয়ার করতেছি না। তো একটা ইনফরমেশন যখন আমরা সবার সাথে মানে শেয়ার করি কম প্ল্যাটফর্ম থেকে, সেটাকে বলতেছি হচ্ছে আমরা ব্রডকাস্ট। তো এই যে আমরা নাও এ ডেইজ আমাদের নেটওয়ার্কে র্যান্ডমলি সুইচের ইউজেস অনেক বেশি হচ্ছে, আর অন্যান্য যে মাল্টি পয়েন্ট ডিভাইস আমাদের আছে যেরকম ব্রিজ বা হাব, এইগুলা যে আমরা দিন দিন অবসোলেট হয়ে যাচ্ছে, এইটা কেন? এইটা জানতে গেলে হচ্ছে এটা আমাদের সুইচের মানে অরিজিন থেকে আসতে হবে। এটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো এইটা হচ্ছে অরিজিন আমাদের মাল্টি পয়েন্ট কানেক্টিভিটির অরিজিনের ডিভাইস কিন্তু সুইচ না। আমাদের মাল্টি পয়েন্ট কানেক্টিভিটির কনসেপ্টটা যখন আসে, তখন এইটার জন্য একদম অরিজিনেট যে ডিভাইস, শুরুর দিকে যে ডিভাইসটা আমরা ইউজ করতাম সেটার নাম হচ্ছে হাব। হাব হচ্ছে এমন একটা ডিভাইস যার মনে করেন যতগুলো পোর্ট থাকবে, যেরকম এখানে একটা 5 পোর্টের হাব দেখা যাচ্ছে, পিকচারটা তো আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? জি। জি ভাইয়া। আচ্ছা, ইস্যু হলে বা সাউন্ড বুঝতে সমস্যা নেই, একটু কাইন্ডলি আমাকে ইনফর্ম করে। তো এখন ক্লিয়ার আছে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের অরিজিনেট ডিভাইস মাল্টি পয়েন্ট কানেক্টিভিটির জন্য যখন এই কনসেপ্টটা আসছে, যে একটা সেন্ট্রাল ডিভাইস থেকে, কারণ আমাদের রাউটারের পোর্ট সংখ্যা তো লিমিটেড, আর রাউটারের হার্ডওয়্যার ক্যাপাবিলিটি, মানে পোর্ট সংখ্যা যদি বাড়াইতে চাই তার হার্ডওয়্যার ক্যাপাবিলিটিও বাড়াইতে হয়। কারণ আপনার অতগুলো পোর্টের আপনি যতগুলো পোর্ট ইনক্লুড করবেন, সবগুলো পোর্টের এগেনস্টে ডাটা থাকবে, ওই ডাটা ট্রান্সফার এবং ওই ডাটা প্রসেসিং ক্যাপাবিলিটিটা তখন বাড়াইতে হবে। তো আলটিমেটলি কি আপনার সিপিইউ, র্যাম, এইগুলো সবই কিন্তু তখন বেড়ে যাবে। আর রাউটারে আপনি মানে যখন বেড়ে যাবে তখন হচ্ছে কি আপনার রাউটার যদি ওভারলোডেড হয়ে যায়, সেক্ষেত্রে অনেক ইস্যুজ আপনি ফেস করবেন, আপনার ডেজার্ট পারফরমেন্স আপনি নেটওয়ার্ক থেকে পাবেন না। আপনি যে পারফরমেন্সটা নেটওয়ার্কের যে পারফরমেন্সটা আপনি চিন্তা করছেন, ওই জিনিসগুলো তখন হচ্ছে আপনি প্রপারলি পাবেন না, ম্যাল ফাংশন করবে। তো এই যে রাউটারের উপর চাপ কমানোর জন্য একটা কনসেপ্ট আসছে যে রাউটারের সাথে আমরা ইউজার এন্ড ডিভাইস গুলোকে ডিরেক্টলি কানেক্ট করবো না, কারণ যেহেতু রাউটারের পোর্ট গুলো অনেক এক্সপেন্সিভ। তো এই যে একটা সেন্ট্রাল ডিভাইসের থ্রুতে ইউজার এন্ড ডিভাইস গুলোকে কানেক্ট করার যে কনসেপ্ট, এইটাকেই হচ্ছে বলতেছে হচ্ছে মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি থ্রু এ সেন্ট্রাল ডিভাইস। এইটা করার জন্য তারা প্রথম যে এই কনসেপ্টটা যখনই আসে তখন প্রথম যে ডিভাইসটা লঞ্চ হয় সেটার নামই হচ্ছে হাব। এখন হাব আপনার 5 ফুটের হইতে পারে, 10 ফুটের হইতে পারে, অনেক রকমই হইতে পারে। ইউজুয়ালি এখন 5 ফুটের হাবটাই কমনলি পাওয়া যায়। তো এই হাবটার মেকানিজমটা হচ্ছে এরকম, বা কানেক্টিভিটিটা হচ্ছে এরকম, যে হাবে প্রত্যেকটা পোর্ট একে অপরের সাথে ইন্টারনালি কানেক্টেড থাকে। তার মানে 1 নাম্বার পোর্ট, 2 নাম্বার পোর্ট, 3 নাম্বার পোর্ট, 4 নাম্বার পোর্ট, 5 নাম্বার পোর্ট, সবগুলো হচ্ছে একটা একের সাথে একটা আরেকটার সাথে কমিউনিকেট।
এখন এই যে মানে কানেক্টেড, তো এই যে ইন্টারনালি সবগুলো পোর্ট একে অপরের সাথে কানেক্টেড, এখন এর সুবিধা কি অসুবিধা কি সেটা বলুন। এটা আপনারা এই শেয়ার স- করেন অ- যে এটা সুবিধা অসুবিধা কি। হলো মানে একটা বোর্ড সমস্যা হলে সবটা বোর্ড সমস্যা হবে। প্রথম দিকে একটা বোর্ড সমস্যা হলে লাস্টের দিকে ফোর্থটা সমস্যা হবে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে। এটা তো আপনি সেটা অসুবিধা অসুবিধা। বললেন না, এটা তো অসুবিধা বললেন, তাহলে সুবিধা কি সেটা বলেন আমার। সুবিধা হলো আমরা সহজে ডাটা আদান প্রদান করতে পারবো। ডাটা আদান প্রদান আপনি সহজে সব জায়গায় করতে পারেন। একটু চিন্তা করেন। ভাই সহজে আইপি গুলা কনসেপ্ট করতে পারে হাবে আপনি বা আইপি বসাতে রিকোয়ার। পারবেন না, হাবে আপনি আইপি বসাতে পারবেন না। না না, আইপি বসানো না ভাই, আমি ওটা বুঝিনি। মানে যে আমি একটা আইপি বসাইছি ওটাও সিরিয়াল মতো, সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে বিধায় একটা এটার সাথে কানেক্ট দেওয়া আছে দেখা ও সিরিয়াল অনুযায়ী নিয়ে নিতে পারে, না এরকম না, এটা কিছু। না, এটা না, এটা না। আচ্ছা আমি একটু হিন্টস দিয়ে দিই। এটা হচ্ছে আপনার কস্টের সাথে রিলেটেড। বা কিসের সাথে রিলেটেড? কস্ট। হাফ সস্তা। হাব সস্তা কেন সস্তা, কারণ হচ্ছে দেখেন আমি জিনিসটা একটু ভেঙে বলি। হাবের কন্ট্রোল নেই। হ্যাঁ, প্রত্যেকটা পোর্ট হচ্ছে আপনার একে অপরের সাথে ইন্টারনালি কানেক্ট। সাপোজ মনে করেন এটা একটা হাব, 5টা পোর্ট হচ্ছে আপনি একটার সাথে জোড়াতালি দিয়ে দিয়েছেন। বিষয়টা হচ্ছে এরকম, প্রত্যেকটা পোর্ট হচ্ছে একটার সাথে একটা ইন্টার কানেক্টেড, আপনি সেপারেট করার জন্য কোনো ইন্টারনাল মেকানিজম ইউজ করেন নাই, জাস্ট হচ্ছে একটার সাথে ওয়্যারগুলো কানেক্টিভিটি করে দিয়েছেন। তো এই কারণে হাবের প্রাইস হচ্ছে খুবই কম। তো দেখা যাবে আপনি 400 টাকার মধ্যে একটা হাব পাইতে পারেন, 5 পোর্টের হাব, কিন্তু আপনি সুইচ কিনতে গেলে আপনি 400 টাকাতে পাবেন না। সে মানে নন ম্যানেজেবল সুইচ কিনতে গেলেও 5 থেকে 6 পোর্টের, সেটা আপনি 400 টাকাতে এখন পাওয়ার কথা না। তো হাবের এই এক্সেসিভ দাম কমের কারণে, তো এইটা এটা এইটা হচ্ছে আমরা এখনো নেটওয়ার্ক ফিল্ডে আমাদের যে নেটওয়ার্ক ফিল্ড আছে সেখানে মনে করেন 4জন 5জন বা 3জন ইউজার, মানে খুব কম লিমিটেড ইউজার, সেই ক্ষেত্রে হচ্ছে আমার সুইচটা এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ একটা সুইচ কিনতে আপনি ভালো সুইচ কিনতে যান 2000 টাকার আশেপাশে লাগবে। তো সেই ক্ষেত্রে ওই সব সিনারিওতে আমি হাবটা ইউজ করি, মানে আমরা এখন হাবটা ইউজ করি, কারণ তারা তো শুধু ডাটা কমিউনিকেশনই করতেছে ইন্টারনালি। নেটওয়ার্ক যখন এতই ছোট, আপনার জাস্ট হচ্ছে 4জন 5জন একসাথে বসে কাজ করবেন, এই সব পারপাস হচ্ছে আমরা হাবটা ইউজ। ঠিক আছে, কস্ট মিনিমাইজেশনের কারণে। কারণ বাইরের দেশের হিসাব তো আলাদা, আমাদের দেশে কস্ট মিনিমাইজেশন বা একটা নেটওয়ার্ক যখন ডিজাইন করা হয়, কস্ট অনেক বড় একটা ফ্যাক্টর। ঠিক আছে, তো এইসব জায়গায় মানে এইসব জিনিস চিন্তা করে কোন জায়গায় কোন ডিভাইসটা বসাইতে হবে, এইটা সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর ডিসঅ্যাডভান্টেজ যেটা আপনারা বলেন, সবই হচ্ছে মানে আপনাদের মাথায় যেগুলো আসছে এগুলো সবই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আপনি 1 নম্বর পোর্ট থেকে মনে করেন হচ্ছে 5 নম্বর পোর্টে ডাটা পাঠাবেন। তো এই যে যেহেতু এর প্রত্যেকটা পোর্ট হচ্ছে আপনার ইন্টার কানেক্টেড, তো 1 নম্বর পোর্টে যে ডাটাটা আপনি পাঠাচ্ছেন সেটা 2 নম্বর কাছে যাচ্ছে, 3 নম্বরের কাছে যাচ্ছে, 4 নম্বরের কাছে যাচ্ছে, 5 নম্বরের কাছেও যাচ্ছে। আলটিমেটলি গিয়ে কিন্তু তারা কেউ ওপেন করতেছে না, কিন্তু আলটিমেটলি যেহেতু আপনার 5 নম্বর পোর্টে গিয়ে সে দেখতেছে যে আচ্ছা এর আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, আচ্ছা তোমার এর আইপি এইখানে এই আইপি অ্যাড্রেস আলা ডিভাইস কানেক্টেড, তাহলে ডাটাটা তোমার জন্য, তখন সে ডাটাটা রিড করতেছে। জিনিসগুলো যেগুলো আপনারা চিন্তা করছেন, ইস্যুস গুলা হাবের প্রবলেম, ওগুলাই সিকিউরিটির প্রবলেম, রিলায়েবিলিটির প্রবলেম, ব্যান্ডউইথ ইউটিলাইজেশনের প্রবলেম। কারণ যে ডাটা সবার কাছে যাওয়ার কথা না, সেটা সবার কাছে যাচ্ছে, তার মানে কি আপনার ডাটাটা হচ্ছে ওভারফ্লো হচ্ছে সব জায়গায়। আপনার একটা জিনিস যদি আপনি মানে শুধুমাত্র 1 নম্বর পোর্ট থেকে 5 নম্বর পোর্টে যাইতো, তাহলে আপনার ডাটা ইউটিলাইজেশনটা কম হতো। আপনার সবগুলো পোর্টের থ্রুতে যাচ্ছে, তার মানে কি আপনার ব্যান্ডউইথ ইউটিলাইজেশন কি হচ্ছে, পুয়ার হয়ে যাচ্ছে। তো এক্সেসিভ ব্যান্ডউইথ ইউজ হচ্ছে। তো এইগুলো সবই হচ্ছে আমাদের হাবের প্রবলেম। জিনিসটা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি। আচ্ছা, এইটা তো হচ্ছে আমি কমন প্রবলেমের কথা বললাম, আরো একটা মারাত্মক প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এটা অলরেডি একটা ভাইয়া বলছিল, ব্রডকাস্ট। হাব হচ্ছে একটা ব্রডকাস্ট ডিভাইস, তার মানে ওর একটা পোর্টে যখন একটা
ইনফরমেশন আসে সে সমস্ত পোর্টে সেটা কি করে ব্রডকাস্ট করে দেয়, মানে সবার মাঝখানে ছড়ায় দেয়, সবার কাছে হচ্ছে ইনফরমেশনটা দিয়ে দেয়। এখন আমাদের নেটওয়ার্কে অনেক রকম পলিউশন সিগন্যাল জেনারেট হয়। পলিউশন সিগন্যালটা কি, এটা কেউ আমাকে একটু বলতে পারবেন পলিউশন সিগন্যালটা কি? হ্যাঁ, কথা বুঝতে পারি না, তো আবার জোরে বলবেন। এনিওয়ান, পলিউশন সিগন্যাল? এই ওয়ার্ড আগে শুনেন নাই কখনো আপনারা, পলিউশন সিগন্যাল? আমার কথা কি শোনা যাচ্ছে? এটা কি ইন্টারফারেন্স? বুঝি না ভাই, একটু আরেকবার বলবেন। এটা কি ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স বা এরকম কিছু? এরকম কিছু এটার ভিতরে ইনক্লুডেড। পলিউশন সিগন্যালটা হচ্ছে, আমি আচ্ছা ঠিক আছে আমি এটা বলি। পলিউশন সিগন্যালটা হচ্ছে এক প্রকারের গার্বেজ সিগন্যাল। আমাদের নেটওয়ার্কে যখন আমরা কানেক্টিভিটি করি তখন এই নানান ধরনের পলিউশন সিগন্যাল ক্রিয়েট হয়। ঠিক আছে, এই পলিউশন সিগন্যালটা হচ্ছে একটা গার্বেজ সিগন্যাল যেটার কোনো ভ্যালিডিটি নাই। এই সিগন্যালগুলো কিভাবে ক্রিয়েট হয়? আপনার ভোল্টেজ আপ ডাউনের কারণেও হইতে পারে। আপনার বিভিন্ন, যখন আপনি প্যাকেট ট্রান্সফার করেন ওই ওই ডাটা ট্রান্সফারের পলিউশনের সময় ক্রিয়েট হতে পারে। তো তারপর হচ্ছে যখন আপনার ওভারফ্লো হয়, ম্যাক ওভারফ্লো বা অন্যান্য ম্যাক ওভারফ্লো হয়, সেক্ষেত্রেও তখন পলিউশন সিগন্যাল গুলো জেনারেট হতে পারে। এটা অনেকগুলো কারণেই এই পলিউশন সিগন্যালটা জেনারেট হতে পারে। মেইন কথা যদি আমি মোটা দাগে বলি, পলিউশন সিগন্যালটা হচ্ছে সেই সিগন্যাল যেটার কোনো ভ্যালিডিটি নাই। ঠিক আছে, তো এখন হাবের সমস্যাটা হচ্ছে যেটা, সে এই পলিউশন সিগন্যালটাকে ডিটেক্ট করতে পারে না, এক নম্বর কথা প্রপারলি আইডেন্টিফাই করতে পারে না। তো তার এই, সাপোজ মনে করেন এক নম্বর পোর্টে কোনো একটা পলিউশন সিগন্যাল জেনারেট হলো, সে তো একটা ব্রডকাস্ট ডিভাইস, তার মানে সবার কাছে সেই জিনিসটা সে ছড়ায় দেয়। সে এই জিনিসটা টোটাল সবগুলা পোর্টে ছড়ায় দিবে। তাহলে যে জিনিসটা হবে, আপনার এই সিগন্যালটা সবার কাছে যেহেতু আপনার ছড়ায় যাবে, সেক্ষেত্রে আপনার পুরো এই যে আপনার মানে নেটওয়ার্কটা, 5টা পোর্টের যে নেটওয়ার্কটা, এই ফুল নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে। জিনিসটা বোঝা গেছে? কারণ আপনি আর কোনো ডাটা ট্রান্সফার করতে পারতেছেন না, অলরেডি সে ওই ওই পলিউশন সিগন্যালটা 1 নম্বর পোর্ট থেকে 5 নম্বর পোর্ট পর্যন্ত লুপিং হচ্ছে। জিনিসটাকে বোঝা গেছে? জি ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা, আমি যদি আর একটু আপনাদের বোঝার সুবিধার্থে বলি, এক্সাম্পল দিয়ে, যেরকম মনে করেন আপনারা 5 জন বসে আছেন। 5 জন হচ্ছে এখানে 5টা পোর্ট, সাপোজ মনে করেন 5 জন হাত ধরে বসে আছে। এখন একজন হট করে কারেন্টের লাইনে হাত দিয়ে দিল, সে তো নিজে এফেক্টেড হইলো, সাথে সবগুলো লাইনে এফেক্টেড হইলো। এরকম কি ঘটনাটা ঘটবে নাকি? জি ভাইয়া, যেহেতু যেহেতু এরকমই হবে। ইলেকট্রিসিটি সবার মাঝখানে ফ্লো হয়ে যায়, সবার মাঝখানে প্রবাহিত হয়, এবং সবাই আপনারা হাত ধরে বসে আছেন। তো বিষয়টা হচ্ছে এরকম যে এর একটা পোর্ট যদি হাবের কোনো কারণে পলিউশন সিগন্যাল দ্বারা এফেক্টেড হয়, পুরো ওই যে হাব দিয়ে যে নেটওয়ার্কটা ক্রিয়েট করছেন, টোটাল নেটওয়ার্কটাই ডাউন হয়ে যাবে। এইটা হচ্ছে হাবের সব থেকে বড় একটা রিস্কি পয়েন্ট। এই কারণে এই এই কারণেই হচ্ছে আমরা যখন আপনার আহ এটাকে কি বলবো, যখন হচ্ছে আমরা নেটওয়ার্কের সাইজটা আমাদের বড় হয়, এবং ইউজার এন্ডে অনেকের সার্ভার কানেক্টেড থাকতে পারে বা আদার্স ডিভাইস কানেক্টেড থাকতে পারে, সেগুলোকে আমরা হাব দিয়ে কানেক্টেড করি না। এক- বুঝতে পারছেন যে হাব আমরা কেন এখন নেটওয়ার্কে ওরকম ইউজ করি না? বাট তাও আমাদের নেটওয়ার্কে ইউজ হয়, এটা হাব এখন পর্যন্ত ইউজ হচ্ছে। কারণ হচ্ছে আপনার এটা খুবই কস্ট ইফেক্টিভ একটা জিনিস। আপনার যখন নেটওয়ার্কটা খুবই ছোট, আহ 5 জন 6 জনের নেটওয়ার্ক, আপনি জাস্ট শুধু হচ্ছে ইন্টারনালি কমিউনিকেট করতেছেন, সেই ক্ষেত্রে আমরা হাবটাকে প্রেফার করি। এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, আচ্ছা। ভাইয়া আমার এখন একটু মানে জানতে চাই যে সেটা হচ্ছে যে আমরা যে বাজার থেকে একটা হাব কিনি অথবা একটা সুইচ কিনি, কিনে আমরা লাগাই দিলাম, আমরা ইন্টারনেট ইউজ করতে পারতেছি। কিন্তু আমরা যখন সুইচ দেই, সুইচ লাগে, তখন তো সুইচ তো আমার আইপি দিতে হয়।
প্রতিটা পোর্টের জন্য আইপি দিতে হয়, কিন্তু হাবের জন্য কি আইপি দিতে হয় না এটা অটো ক্রিয়েট করে নেয়? প্রথম কথা হচ্ছে আপনি কোন সুইচের কথা বলতেছেন, সুইচের ক্লাসিফিকেশন আছে। এখন আপনি আমাকে বলেন যে আপনি কোন সুইচের কথা বলতেছেন। সব সুইচে আপনার আমি আইপি দেওয়া লাগে না। আমি বলতেছি যে যে সুইচটা আপনি দেখাইছেন কিছুক্ষণ আগে, ওই সুইচটাতে তো আইপি দিতে হয়। জি জি, এইটা। এইটাতে আইপি দিতে হবে কি না হবে এই জিনিসের আলোচনা আমরা নেক্সট 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ করব। তখন হচ্ছে জিনিসটা আপনার কাছে আরো ক্লিয়ার হবে। তবে আপাতত এইটুকু বলি, হাবে কোনো আইপি দিতে হয় না, হাব হচ্ছে প্লাগ এন্ড প্লে ডিভাইস। জি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন হাবের তো এই মারাত্মক একটা সমস্যা আছে, এর সাথে আরো অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। সিকিউরিটি প্রবলেম হচ্ছে, ব্যান্ডউইথ ইউটিলাইজেশন পুয়ার হয়ে যাচ্ছে। তো আরো অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এখন হাব যেহেতু এই প্রবলেম গুলো ক্রিয়েট হচ্ছে, তো এইটা সলিউশন করার জন্য আমাদের পরবর্তীতে আরেকটা ডিভাইস আসে, যেটা হাবের একটা ইমপ্রুভড ভার্সন। এইটা এটা কি কেউ আমাদেরকে বলতে পারবেন? এটা হচ্ছে আমাদের মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি সেকেন্ড ডিভাইস, যেটা আমাদের নেটওয়ার্কে আলটিমেটলি এখন অলমোস্ট অ্যাবসলিউট হয়ে গেছে, এখন খুব একটা ইউজ হয় না। সেটা কি? হ্যাঁ, প্লিজ। হাবের ভাইয়া একটা, হ্যাঁ ভাইয়া বলেন আমার ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। কোশ্চেনটা হচ্ছে যে আমি হচ্ছে অনু থেকে আমি যদি হাবে লাইন নিই, মানে হাব থেকে আবার রাউটারে কি লাইন নিতে পারবো সরাসরি? আপনি লাইন দিতে পারবেন, কিন্তু ঘটনা হচ্ছে জিনিসটা তো আর লজিক্যাল হইলো না। আর কারণ হচ্ছে লজিক্যাল হইলো মানে আপনার, আপনি যদি চান আপনি কানেক্টিভিটি করতে পারবেন, পারবেন না এরকম না। এখন আপনি রাউটার বলতে কি এখানে ওয়াইফাই রাউটারের কথা বলতেছেন নাকি ডাটা জি, কমিউনিকেশন? ওয়াইফাই ওয়াইফাই রাউটার আপনি রাউটার। ওয়াইফাই রাউটার আপনি দিতে পারবেন, এটা কোনো ইস্যুস না। বাট ইউজুয়ালি আমরা যে সিকোয়েন্সটা আমাদের নেটওয়ার্কে, একটা আইডিয়াল নেটওয়ার্কের সিনারিও যেটা, সেটা হচ্ছে কোর পার্টে, মানে কোর যে পার্ট, কোর লেয়ারে আপনার থাকবে হচ্ছে ফায়ারওয়াল অথবা রাউটার। রাউটার বা তার ব্যাকআপ রাউটার যেটাই হোক, এই এই জিনিসগুলো হচ্ছে আমাদের কোর পার্টে থাকে। ডিস্ট্রিবিউশন লেয়ারে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে আপনার লেয়ার 3 সুইচ। তো লেয়ার 3 সুইচ কেন ডিস্ট্রিবিউশন পার্টে থাকে এইটা নিয়ে আমরা একটা পড়াশোনা আজকেই পাবো। তো তখন হচ্ছে আপনারা জিনিসগুলো আরো ডিপলি বুঝবেন। আর এক্সেস লেয়ারে আমার থাকে হচ্ছে লেয়ার 2 সুইচ প্লাস এই হাব, ব্রিজ, এগুলো হচ্ছে আমার এক্সেস লেয়ারের ডিভাইস, যেখান থেকে আমার ইউজারের ডিরেক্টলি কানেক্টেড হয় আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আইডিয়াল সিনারিও ফর একটা একটা আইডিয়াল নেটওয়ার্কের হচ্ছে সিনারিও। একটা আইডিয়াল নেটওয়ার্কে আমরা হচ্ছে এভাবে 3টা স্টেজে অ্যাকচুয়ালি ভাগ করি। ঠিক আছে। তো ইন ডিটেলস আমরা যাই, তখন হচ্ছে আপনাদের এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, আশা করি। ঠিক আছে, আমরা আগে যাবো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে হাবের এই যে প্রবলেম গুলা, এগুলা সলভ করার জন্য পরবর্তীতে আমাদের আরেকটা মাল্টি পয়েন্ট কানেক্টিভিটির জন্য ডিভাইস আসে, যেটার নাম হচ্ছে ব্রিজ। ব্রিজ আর হাবের মধ্যে পার্থক্যটা কি, এটা কেউ কি একটু বলতে পারবেন? এনিওন? হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না, কিছু বলতে যাচ্ছেন বোধহয়, ভাই বলেন। এনিওন? বলতেছি ব্রডকাস্টটা নিয়ন্ত্রিত থাকে। আর কেউ? হ্যাঁ, সাধারণত ব্রিজ তো আমরা ইউজ করি যে দুইটা লিঙ্ককে কানেকশন দেওয়ার জন্য, মানে দুইটা নেটওয়ার্ক বা লিঙ্ক এরকম আর কি। আর হাবটা তো ডিস্ট্রিবিউশনের জন্য ইউজ করি। আপটা হচ্ছে ইউজার এন্ড ডিভাইস গুলোকে কানেক্ট করার জন্য ইউজ করি, আর ব্রিজটাকেও আমরা হচ্ছে, এগুলো তো মাল্টি পয়েন্ট সেন্ট্রাল ডিভাইস, এগুলো তো হচ্ছে আপনার ইউজার এন্ড গুলাকে কানেক্ট করার জন্য ইউজারলি আমরা ইউজ করি। ঠিক আছে। আচ্ছা, ব্রডকাস্টের ওটা সামসং ঠিক আছে, কিন্তু ওটা কিভাবে কাজ করে, মানে কোনো তো একটা ইমপ্রুভমেন্ট আসছে, তা না হলে তো আসলে আমরা হাবই ইউজ করতাম, তাই না? তো ইমপ্রুভমেন্টটা কি, আমি এক্স্যাক্টলি ওই জিনিসটাই জানতে প্যাকেটের চাচ্ছিলাম। ট্যাগ লাগাই দেয়।
কি লাগাই দেয় ভাইয়া? এক এক ম্যাক অ্যাড্রেস বা আইপি হবে না, ম্যাক অ্যাড্রেসই হবে। আচ্ছা আচ্ছা, জিনিসটা আমি তাহলে বলি তো, কারণ আমার কাছে ডায়াগ্রামটা ছিল, ডায়াগ্রামটা যে কই গেছে। দেখা যাচ্ছে তো ডায়াগ্রাম, রাইট? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এটা সুইচ মনে করেন না, মনে করেন এটা হচ্ছে এখন একটা ব্রিজ। আমরা হাবের সব থেকে বড় সমস্যা হচ্ছে সবগুলো পোর্ট একে অপরের সাথে ইন্টারকানেক্টেড থাকে, তাই এটা ব্রডকাস্ট করে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য যে জিনিসটা করছি, এইখানে দেখেন 4 পোর্টে, এটা মনে করেন 4 পোর্টের একটা ব্রিজ। পরবর্তীতে আমরা ব্রিজ ডিভাইস নিয়ে আসছি। এই 4 পোর্টের যে ব্রিজটা, এই পোর্ট গুলোকে আমরা সেপারেট করে ফেলছি, যাতে একটার একটার পোর্টে কোনো কলিশন সিগন্যাল জেনারেট হলে সেটা সবার মাঝখানে ছড়ায় না যায়। আমাদের হাবের তো প্রবলেম এটাই ছিল, যে সবাই সবার সাথে কানেক্টেড, একটাতে ইস্যু হলে সবার মাঝখানে ব্রডকাস্ট হয়ে যায়। তো তাহলে এটা কি করতে হবে? পোর্ট গুলোকে সেপারেট করতে হবে। তো পোর্ট গুলোকে আমরা তখন সেপারেট করে একে অপরের সাথে ইন্টারনালি কানেক্টেড না করে সেপারেট করছি। সেপারেট করে কানেক্ট করছি কার সাথে? একটা মেমোরি চিপের সাথে, যেটার নাম হচ্ছে ক্যাম টেবল, কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। ক্যাম টেবলের ফুল নাম হচ্ছে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি টেবল। তো এই যে আপনার ক্যাম টেবিল, এর সাথে হচ্ছে পোর্ট গুলোকে কানেক্টেড করে দিছি। এখন যখন হচ্ছে আমরা এর সাথে পোর্ট গুলোকে কানেক্টেড করে দিছি, সাপোজ মনে করেন হচ্ছে এখানে একটা ইউজার কানেক্টেড আছে, তার প্রত্যেকটা ডিভাইসেরই একটা তো পার্মানেন্ট ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, যেটাকে আমরা ম্যাক অ্যাড্রেস বলি, রাইট? আচ্ছা, তো এই ডিভাইসের একটা জি ম্যাক ভাইয়া। অ্যাড্রেস আছে। তো এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আছে। তো এখন হচ্ছে আমাদের এই ব্রিজ যে ডিভাইসটা, এটা কিভাবে ফাংশন করে সেটা হচ্ছে আমরা জানতেছি। তো প্রত্যেকটা ডিভাইসেরই একটা ফিজিক্যাল অ্যাড্রেস, যেটাকে হচ্ছে বলি আমরা ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে সবার জন্য ইউনিক। এখন তার 1 নম্বর পোর্টে একটা ডিভাইস কানেক্টেড, যেটার ম্যাক অ্যাড্রেস সাপোজ মনে করেন হচ্ছে 37A। অন্যান্য পোর্টও হচ্ছে এই ম্যাক অ্যাড্রেস গুলো আছে, এক একটা ডিভাইসের এক এক রকম ম্যাক অ্যাড্রেস। তো ক্যাম টেবিল যে কাজটা করে, সে যেহেতু একটা মেমোরি চিপ এখানে ইন্টিগ্রেট করা হয়েছে, সে এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস গুলাকে স্টোর করে। স্টোর করে কই? তার ওই যে ক্যাম টেবিলে স্টোর করে। তো প্রত্যেকটা পোর্টে সে হচ্ছে ম্যাক অ্যাড্রেস গুলা স্টোর করে। এখন 1 নম্বর পোর্ট একটা প্যাকেট ট্রান্সফার করবে। একটা প্যাকেট যখন ট্রান্সফার হয়, একটা প্যাকেটে অনেকগুলো ইনফরমেশন থাকে। মেইনলি হচ্ছে আমাদের 4টা ইনফরমেশন থাকে, যেরকম হচ্ছে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, তারপর হচ্ছে সোর্স ম্যাক আর ডেস্টিনেশন ম্যাক, আর বিভিন্ন ধরনের হেডার ফাইল হচ্ছে যুক্ত থাকে। তো মেইনলি হচ্ছে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, এই 4টা ইনফরমেশন থাকবেই। তো সে দেখে 37A ম্যাক ওয়ালা একটা ডিভাইস কমিউনিকেট করতে চাচ্ছে, সাপোজ মনে করেন আপনার 12 ডিয়ালা একটা ম্যাকের কাছে, আহ ম্যাকের কাছে। সে তখন খুঁজে বের করে যে এটা আমার কোন পোর্টে কানেক্টেড। ক্যাম টেবিলে সার্চিং দিয়ে সে মানে খুঁজে বের করে। সে তখন দেখা হচ্ছে 4 নাম্বার পোর্টে কানেক্টেড। তখন এই প্যাকেটটা সে রাউটিং করে পাঠায় দেয় হচ্ছে এই 4 নাম্বার পোর্ট। এতে যে জিনিসটা হচ্ছে, আমার ইনফরমেশনটা আগে সবার কাছে চলে যেত। একটা ইনফরমেশন যখন আমি সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাইতাম, হাবে কি হতো? সবার কাছে জিনিসটা চলে যেত। এখন আর সেটা সবার কাছে যাচ্ছে না, সেটা স্পেসিফিক যার কাছেই পাঠাতে চাচ্ছি সেটা তার কাছে যাচ্ছে। এতে কি হচ্ছে? আমার সিকিউরিটি, রিলায়েবিলিটি ইস্যুস গুলো সলভ হয়ে যাচ্ছে। ব্যান্ডউইথ ইউটিলাইজেশন আগের থেকে বেটার হচ্ছে, কারণ জিনিসটা সবার কাছে গেলে আমার ব্যান্ডউইথ ইউটিলাইজেশন বাড়তো। এখন যার কাছেই চাচ্ছে তার কাছেই পাঠাতে পারতেছি। আর সব থেকে যে বড় বিষয়, পলিউশন সিগন্যালে আমার নেটওয়ার্কটা ডাউন হওয়ার বা ড্যামেজ হওয়ার রিস্কটা নাই হয়ে যাচ্ছে, মানে রিস্কটা থাকতেছে না। তো এই যে জিনিসটা, এই যে মেকানিজমটা, এইটার উপর বেস করে আমাদের ব্রিজ গুলো কাজ করতো। এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাই, আমার একটা কোশ্চেন ভাই, বলেন। এটা কি কোলোশন সিগন্যাল হবে না পলিউশন সিগন্যাল হবে? পলিউশন সিগন্যাল ভাইয়া। আচ্ছা। আচ্ছা, তো এই যে মেকানিজম, তো এই মেকানিজমের উপর হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি এই ব্রিজটা কি আমরা মাইক্রোটিকে যে ব্রিজটা করি ওই ব্রিজের মানে ওই ফাংশনালিটির উপরে কাজ করে? মাইক্রোটিকের ব্রিজের কনসেপ্টটা এটার উপর বেস করে আসছে। ওই মাইক্রোটিকের কনসেপ্টের উপর বেস করে এইটা ব্রিজটা আসে নাই, কারণ এই টেকনোলজিটা বহুত আগে ইন্ট্রোডিউস হয়েছে।
পরে না আমি মাইক্রোটিক ওইটাই আসছে, না না কিন্তু আমি ওইটাই কনসেপ্ট হচ্ছে সেম, কনসেপ্ট হচ্ছে হ্যাঁ, সেম। আমি কনসেপ্টটার কথা বলতেছি, যেহেতু হ্যাঁ, ইয়া তো এক্স্যাক্টলি ব্রিজ তো এক্স্যাক্টলি। অনেক আগে আসছে। হ্যাঁ, আপনার কনসেপ্ট হচ্ছে সেম। আর এই ব্রিজের ফাংশনটা শুধুমাত্র মাইক্রোটিক রাউটারেই আপাতত আছে, আমি অন্য কোনো রাউটারে দেখি নাই যে আপনার মানে ব্রিজ করা যায় আর কি। ওকে, তো আমরা আগে তাহলে তো এই যে ব্রিজ তো তাহলে একটা ভালো ডিভাইস, আমাদের একটা ইমপ্রুভ ডিভাইস হলো হাবের থেকে, রাইট? জি ভাই, রাইট। কিন্তু এখন আপনাদের কাছে আমার কোশ্চেন যে এই ব্রিজ এত ভালো একটা ডিভাইস, আমার হাবের যে প্রবলেম গুলো ছিল সবই রিজলভ হয়ে গেছে, তাহলে এইটা আমাদের নেটওয়ার্কিং সেক্টরে বা ফিল্ডে ওভাবে সাস্টেন কেন করলো না? এখন কি আমরা মানে ব্রিজ ইউজ করি র্যান্ডমলি, নাকি সুইচ ইউজ করি? এই যে সুইচটা যে ইউজ করলাম কেন করলাম, ব্রিজটা কেন ইউজ করতে পারলাম না? আমাদের তো ভাই এখন মাল্টিপল কানেকশন, মানে একটা নেটওয়ার্কে দেখা গেল যে আমার অনেকগুলা কানেকশনের প্রয়োজন হয়। সুইচ যেহেতু পয়েন্ট টু পয়েন্ট মানে কানেকশন, সেক্ষেত্রে তো আমি মাল্টিপল ইউজ করতে পারতেছি না। এখানেও তো আপনি মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি করতে পারতেছেন, এখানেও তো 4টা করে পোর্ট আছে, তো মানে সুইচ দিয়ে যেটা আপনি করতে পারতেছেন এক্স্যাক্টলি এটাতেও তো সেটা একই জিনিসই করা যাবে। ডিফারেন্সটা কোন জায়গায়? এটা খুবই সিম্পল একটা ডিফারেন্স। ভাই ডিফারেন্সটা হচ্ছে এমন যে ধরেন আপনার 16 ভোল্টের একটা সুইচ, কিন্তু আপনার লাগবে ধরেন যে 24 ভোল্ট, অথবা ধরেন যে 16 ভোল্টের থেকে বেশি ভোল্ট আপনার দরকার, তখন আপনি কি করবেন? এটার জন্য হচ্ছে যে মানে ভিলেন কনসেপ্টে আমি বলতে চাচ্ছি যে ভিলেন কনসেপ্টের জন্য হচ্ছে আপনার সুইচ ব্যবহার করা হচ্ছে এখন। ভিলান কনসেপ্ট আপনি এখানেও কিন্তু ব্রিজে কি আপনি ভিলান ক্রিয়েট করতে পারেন না বা ভিলান পাস করতে পারেন না? ও, ব্রিজে ভিলেন হয় কিনা আমার আসলে জানা নেই। আচ্ছা, সুইচে যে কাজ করা যায় ব্রিজেও অলমোস্ট আইডেন্টিক্যাল কাজ করা যায়। এখন যে জিনিসটা বলছেন পোর্টের হিসাব, এটাই হচ্ছে মেন ইস্যু। কারণ ব্রিজ যে টাইম ফ্রেমে আসছে, এটা যে সময়ে আসছে এই ডিভাইসটা, ওই সময়ে ইস্যুসটা যে ছিল এটা হচ্ছে অ্যারাউন্ড আপনার 2000-এর আশেপাশে আসছে। ওই সময় মেমোরি চিপগুলোর প্রাইস ছিল অনেক হাই। আপনার এখন আপনি একটা 1 জিবি মেমোরি বা 2 জিবি মেমোরি আপনি 200-300 টাকায় পারচেস করতে পারতেছেন, কিন্তু তখন 2000-এর আশেপাশে যে সময়, তখন আপনার 64 kbps, 512 kbps এইরকম মেমোরি যে পেনড্রাইভ চিপ গুলো ছিল, পেনড্রাইভ গুলো ছিল, এগুলোর দাম ছিল কিন্তু অনেক হাই। তো সমস্যাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে আপনার এক্সপ্যান্ডিবিলিটি, যেটা আপনি বলতেছিলেন যে 16-র বেশি হলে কি করব, বাই ডিফল্ট হচ্ছে ব্রিজ 4টা পোর্ট দিয়ে আসতো। তো এক্সপ্যান্ডিবিলিটি যখন আমরা করতে চাইতাম সেই ক্ষেত্রে এটার কোনো অপশনই ছিল না। কারণ তখন মেমোরি চিপ গুলোর প্রাইস এত হাই ছিল, আমি যদি 4 পোর্ট বাদ দিয়ে সাপোজ মনে করেন 16, 32, 64, এখন যেরকম আমাদের সুইচ গুলো আছে 96, 78 এরকম সাইজের যদি ব্রিজ বানাইতে যেতাম, কস্টিং ডিভাইসের অনেক বেশি হয়ে যেত ডিউ টু মেমোরি চিপের হাই প্রাইস। কারণ 2000-এর আগে আপনার ওই ইন্টিগ্রেশন চিপের যে ইন্টিগ্রেশনটা, এটা তখন ওই টেকনোলজি তখনও অতটা ডেভেলপ বা সাস্টেনেবল ছিল না। এই কারণে মেমোরি চিপ গুলোর প্রাইস অনেক বেশি হতো। তো এই কষ্টের কারণে ব্রিজটাকে হচ্ছে 4টার বেশি পোর্ট আমাদের তখন ইয়ে করা সম্ভব হয়নি, অ্যাসাইন করা সম্ভব হয়নি। পরবর্তীতে যখন আপনার মেমোরি টেকনোলজিটা আরো ডেভেলপ করলো, মেমোরি চিপের প্রাইস, মেমোরিটা ইন্টিগ্রেটেড হয়ে গেল এবং প্রাইসটা ড্রপ করলো, তখন হচ্ছে আপনার এই যেটা বললেন যে আপনি এক্সপ্যান্ড করতে যাবেন, আপনার 16 জায়গায় 32 পোর্ট লাগবে, আপনার ইউজার সংখ্যা বেশি হলে তখন আপনার এই সেন্ট্রাল ডিভাইসে আপনি মাল্টিপল পোর্ট গুলো অ্যাড করতে পারতেছেন, কস্ট কমে যাওয়ার কারণে। আর এটার কারণেই তখন হচ্ছে ব্রিজটা অবসোলিউটের সুইচটা চলে আসলো। ব্রিজেরই একটা আপগ্রেডেড ভার্সন হচ্ছে সুইচ। এই পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের হিস্টোরি জানা হয়ে গেল, এখন তাহলে আমরা আমাদের সুইচে ব্যাক। স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা,
তো ব্রিজের এই লিমিটেশনস এর কারণে পরবর্তীতে আমাদের যখন আমাদের আরো বেশি পোর্টের দরকার হলো, এক্সপ্যান্ডিবিলিটিটা বেশি দরকার হলো, তখন হচ্ছে আমাদের আসে হচ্ছে সুইচ। তো সুইচ এখন আমরা আমাদের নেটওয়ার্কে মেইনলি মাল্টি পয়েন্ট কানেক্টিভিটির জন্য র্যান্ডমলি যে ডিভাইসটা সব থেকে বেশি ইউজ করি সেটা হচ্ছে সুইচ। সুইচ হচ্ছে লেয়ার 2 তে বিলং করে। সুইচের বিভিন্ন প্রকার টাইপস আছে। এটা হচ্ছে আপনার লেয়ার 2 সুইচও আছে, লেয়ার 3 সুইচও আছে। তো লেয়ার 2 সুইচ কি আর লেয়ার 3 সুইচ কি, এটা কি আপনাদের আইডিয়া আছে? কেউ বলতে পারবেন? আচ্ছা, লেয়ার নিয়ে পরে কথা বলি, তার আগে এটা বলি। সুইচ হচ্ছে আমাদের দুই প্রকারের হয়। এক প্রকার সুইচ হচ্ছে ম্যানেজেবল সুইচ, আর আরেক প্রকার সুইচ হচ্ছে আমাদের নন ম্যানেজেবল সুইচ। নন ম্যানেজেবল সুইচটা হচ্ছে হাবের মতো প্লাগ অ্যান্ড প্লে, এখানে অ্যাকচুয়ালি কনফিগার করার কিছুই নাই। আর যেটা আমাদের ম্যানেজেবল সুইচ, যেটা নিয়ে আমরা কথা বল মানে ইয়ে করব, কাজ করব, সেটা হচ্ছে একটা কনসোল পোর্ট থাকে রাউটারের মতো, রাউটারে যেরকম কনসোল পোর্ট থাকে, ওইখানে হচ্ছে আমরা কনসোল কেবল দিয়ে ঢুকে লগ ইন করে রাউটারে যেরকম আমরা কনফিগার করি, এখানেও আমরা সেই কনফিগারেশন গুলো করতে পারবো। সুইচে যত প্রকার কনফিগারেশন আছে, ভিলান ক্রিয়েট করা, ডিলিট করা তারপর হচ্ছে আপনার ভিলান পাস করা, তারপর হচ্ছে পোর্ট সিকিউরিটি দেয়া, বিটিপি কানেকশন দেয়া, যত প্রকারের সুইচ রিলেটেড কনফিগারেশন আছে, সেটাই আমরা পোর্ট বাই পোর্ট কনফিগারেট করা, ব্যান্ডউইথ অ্যাসাইন করা, এই সব কিছু হচ্ছে আমরা সুইচে করতে পারবো আর কি। সেটা হচ্ছে আপনার ম্যানেজেবল সুইচে। এখন আমাদের এই সিসকোতে মানে সিসিএন এ কোর্সে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যানেজেবল সুইচের কনফিগারেশন। তার মানে এখন থেকে আমি যে কথাগুলো বলবো সেগুলো সবকিছু প্রযোজ্য ম্যানেজেবল সুইচের জন্য। আর যেহেতু আমাদের নন ম্যানেজেবল সুইচ হচ্ছে প্লাগ এন্ড প্লে, ওইখানে কনফিগারেশন করার কিছু নাই, জাস্ট হচ্ছে আপনি লাগাবেন আর ইউজ করবেন। এই পর্যন্ত কি ক্লিয়ার? জি। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে আমরা সুইচকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করছি, সেটা হচ্ছে কি, প্রথমত তার আপনি কনফিগারেশনের উপর বেস করে, দুই ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে ম্যানেজেবল আর নন ম্যানেজেবল। ম্যানেজেবল কি, যেখানে আপনি কনফিগার করতে পারবেন সুইচটাকে আপনার পছন্দ মতো, আপনার প্রয়োজন মতো, সেটা হচ্ছে ম্যানেজেবল। যেটাতে কোনো কনফিগারেশন করার কিছু নাই, জাস্ট প্লাগ এন্ড প্লে, লাগাবেন আর ইউজ করবেন, সেটা হচ্ছে আমার নন ম্যানেজেবল। আর এছাড়া আমরা লেয়ারের উপর বেস করে সুইচকে দুই ভাগে ভাগ করি, সেটা হচ্ছে একটা লেয়ার 2 সুইচ আর একটা হচ্ছে লেয়ার 3 সুইচ। এখন আপনারা আমাকে বলেন, লেয়ার 2 আর লেয়ার 3 সুইচের ডিফারেন্সটা কোন জায়গায়? আপনারা যেটা চিন্তা করতেছেন, আমি জাস্ট এটুকু বলি, আমাদের ওএসআই লেয়ার, যেটাতে মানে আমাদের ডাটা কমিউনিকেশনের যে কারেন্ট মডেল ওএসআই লেয়ার, যেটার উপর বেস করে আমাদের ডাটা কমিউনিকেশন গুলো হচ্ছে, এইখানে 7টা লেয়ার আছে। এর মধ্যে একটা লেয়ার হচ্ছে লেয়ার 2, যেটা হচ্ছে ম্যাক নিয়ে কাজ করে, ফিজিক্যাল অ্যাড্রেস নিয়ে কাজ করে। লেয়ার 3 হচ্ছে আপনার আইপি নিয়ে কাজ করে। তো এটা হচ্ছে আপনাদেরকে জাস্ট আমি একটা হিন্টস দিলাম। এখন আপনারা আমাকে বলেন লেয়ার 2 আর লেয়ার 3 ডিভাইসের মধ্যে ডিফারেন্সটা কি? এটা তো ভাইয়া রাউটিংটা করা যায় লেয়ার থ্রিতে, আর আইপি বেস কাজ করা হয় আর কি লেয়ার থ্রিতে। লেয়ার টুতে তো আমি ম্যাক অ্যাড্রেস দিয়ে কাজ করতে পারবো আর ভাই কি। ঠিক করে দেন তো মূল চার জনে প্রবলেমটা, মূল ইস্যুটা হচ্ছে ভাইয়া ইয়াটাতে আপনার রাউটিংটা করা যায় আর কি লেয়ার থ্রিতে। আর কেউ? আপনি বলে দেন ভাইয়া। আচ্ছা, এখানে মিউট হল একটা অপশন ছিল, সেটা কই? সেটা তো পাইতেছি না। রেকর্ড কি দুজন করতেছেন নাকি? না ভাই, আচ্ছা একজনে আচ্ছা, বিষয়টা হচ্ছে ভাইয়া বলেই দিছে অলরেডি রাউটিংটা করা যায়। আচ্ছা, এখন লেয়ার 2 যে ডিভাইসটা, সেটা হচ্ছে আপনার শুধু ম্যাক নিয়ে কাজ করতে পারে। তো আপনি ম্যাক অ্যাড্রেস রিলেটেড যত কাজ আছে, সেইটা হচ্ছে আপনি লেয়ার 2 সুইচে করতে পারবেন। কিন্তু লেয়ার 3 সুইচের যে স্পেশালিটি, সেটা আপনার আইপি নিয়েও কাজ করতে পারে। যেহেতু লেয়ার 3 তে হচ্ছে আপনার আইপি নিয়ে কাজ করা, সে আইপি নিয়েও কাজ করতে পারে, ম্যাক নিয়েও কাজ করতে পারে। তো বিষয়টা হচ্ছে এটা, যখন সে আইপি নিয়ে কাজ করতে পারবে, আপনি সেখানে আইপি বসাতে পারবেন, লিমিটেড আকারে রাউটিং করতে পারবেন। তো রাউটিং করতে পারবেন, রাউটারের অনেক ফিচার গুলো হচ্ছে এটাতে আপনি এক্সপ্লোর করতে পারবেন। তো এই কারণেই হচ্ছে আমরা মানে অনেক ক্ষেত্রে না, ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের লেয়ার 3 সুইচটা ইউজ করি। ঠিক আছে? তো এই পর্যন্ত কি কারো ভাইয়া কোনো কোয়ারিজ? হ্যাঁ বলেন। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যে ওএলটি গুলো ব্যবহার করি,
ওএলটিটা আসলে কি আমার লেয়ার 2 তে কাজ করে না লেয়ার 3 তে কাজ করে? আমি লেয়ার আমার আচ্ছা আচ্ছা আপনার যতটুকু মানে আমার ধারণা সেটা হচ্ছে আমি লেয়ার 2 তেই হিসেবে কাজ করতেছে আর কি। আপনি এখন আমাকে বলেন ওএলটি তে কি আপনি রাউটিং করেন, না, ওটাতে আমি রাউটিং করি না। আইপি বেসড কাজ করেন? আইপি বেসড কাজ আইপিতে আপনি ডিক্লেয়ার করা হয় না এখানে? ওইটা হচ্ছে আপনার কনফিগারেশনের জন্য। আপনি যে ওইটাতে যদি ঢুকতে চান রিমোটলি, আপনার তো সেখানে একটা আইপি অ্যাড্রেস বসাইতে হবে, রাইট? তা জি নাহলে আপনি ঢুকবেন কিভাবে? তো জি। ওইটা অন্য জিনিস। এখন আপনি আমাকে বলেন আপনি কি রাউটিং করেন ওইখানে? রাউটিং না, করেন, ওখানে কোনো রাউটিং করা হয় না। তাহলে এটা কোন ইয়েতে করতেছে লেয়ার আপনি? 2 তে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এরকম। এখন এখানে কি কোশ্চেন, ভিলেনের আন্ডারেই শুধুমাত্র আমি আইপি গুলা ডিস্ট্রিবিউশন এন্ডে সার্ভ করতেছি এটাই। এখন বিষয়টা হচ্ছে আমি বলি, এখন আপনারা বলতে মানে কোশ্চেন করতে পারেন, একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে লেয়ার 3 সুইচ যদি আমি রাউটিং এ করতে পারি তাহলে আমার রাউটারের কি দরকার? রাউটারের সাবস্টিটিউট হিসেবে তো আমি এটা ইউজই করতে পারি, কোনো রাউটারের তো কোনো দরকার নেই, রাইট? এখন এটা কেন তাহলে এটা আপনারা যেহেতু কোশ্চেনটা করেন নাই, তাহলে এখন আপনারা এখানে এটার আনসার না, দেন। এখানে তো প্রবলেম আছে অনেক ভাইয়া, যেহেতু রাউটারটা লেয়ার 3 ডিভাইস, কিন্তু ওখানে আসলে বিশেষ কিছু ফিচার্স থাকে যেগুলো আসলে এই সুইচিং এর লেয়ার সুইচারের লেয়ার 3 তে আসলে করা সম্ভব না। এটা আসলে সম্ভব, কিন্তু ওটা আসলে তখন হচ্ছে কি আমার মানে অ্যাকচুয়াল পারফরমেন্সটা পাওয়া যাবে না। হ্যাঁ, এটা ফাংশন, এটাই আমার এটা true, এবং এটাই হচ্ছে আমার আনসার। পারফরমেন্স যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আমি লেয়ার 3 দিয়ে আর তো লাভ হবে না। আমি রাউটিং করলাম কিন্তু ওই লোডটা তো সে নিতে পারবে না। লোড নিতে পারবে, লোড সে নিতে পারবে, লোড লোডের ইস্যু, লোড লোড ইস্যু মানে লোড বলতে অ্যাকচুয়াল পারফরমেন্সটা সে ডেলিভার করতে পারবে না আর কি। কেন পারবে না? লেয়ার 3 তেও কিন্তু অনেকের মানে লেয়ার 3 সুইচে কিন্তু অনেকের নেটওয়ার্ক চলে। না চলে, কিন্তু মানে ওখানে রাউটার নাই আমাদের দেশে, এরকমও কনফিগারেশন মানে এরকমও নেটওয়ার্ক আছে যেখানে কোনো রাউটারই নাই, লেয়ার 3 সুইচটা দিয়েই হচ্ছে সে সব রাউটিং করতেছে, এরকমও অনেক নেটওয়ার্ক আছে। তা আছে, আমাদের দেশে তো সবকিছুই সম্ভব, কস্ট আচ্ছা ইফেক্টিভের জন্য সবকিছুই সম্ভব। আচ্ছা, ঠিক আছে। এইটা যেটা হচ্ছে প্রথমে বলছিলেন এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেখেন আমাদের এখন মানে সবার মোবাইলে ক্যামেরা আছে, মোবাইলে ক্যামেরা যথেষ্ট হাই রেজলিউশন, আমরা সুন্দর ছবি তুলতে পারি, রাইট? তো ইউজুয়ালি আমরা এটাই ইউজ করি, কিন্তু তারপরেও ডিএসএলআর আছে কি জন্য? ওই ডিএসএলআর ওটা ছবি তোলার মোবাইলের চেয়ে আরো মূল ভালো কনফিগারে ছবি তুলতে পারে, ওর হাই কাজেই রেজলিউশন। হচ্ছে আসলে ছবি তোলার জন্য এটাই ডেপ্লয় করা। ওটা হচ্ছে স্পেশালাইজড ডিভাইস ফর শুধুমাত্র ফটোগ্রাফি। ওটার জন্য ওটা ওটা ডেপ্লয় ওটা ওটা হচ্ছে ওই কাজেই হচ্ছে স্পেশালিস্ট, ওর ভিতরে অনেক ফিচার আছে যেগুলো এখন পর্যন্ত মোবাইলেও নাই, রাইট? তো এই যে জিনিসটা, এই এই যে জিনিসটা এইটাই হচ্ছে মেইন জিনিস, যে রাউটারের ভিতরে রাউটারকে ক্রিয়েটই করা হয়েছে বা বানানোই হয়েছে রাউটিং করার জন্য। তার ভিতরে এই যেসব ফিচার আছে সেগুলো আপনি সব লেয়ার 3 সুইচে পাবেন না। মেইন ইস্যু দিয়ে হচ্ছে আপনার সব ফিচার নাই। তো ওই ফিচারের ইস্যুর কারণে আপনার কোর নেটওয়ার্কে আপনি হচ্ছে লেয়ার 3 সুইচ ইউজ করতেছেন না, বাট এটা দিয়ে আপনি সাবমিশন রাউটিং করতে পারবেন। এখন কোনখানে করবেন আর কোনখানে করবেন না ওইখানে আমি আসতেছি দাঁড়ান। আর তার থেকে বড় বিষয়টা হচ্ছে, এখন আপনাদের আমি একটু ফার্স্টেই বলে আসছি যে আপনার হচ্ছে সুইচ হচ্ছে আমাদের লেয়ারের উপর বেস করে দুই প্রকার, একটা হচ্ছে লেয়ার 2 আর লেয়ার 3। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে ভাই লেয়ার 2 সুইচ আর 3 সুইচ কিভাবে চিনবেন? এখানে অনেকগুলো সুইচের মডেল আছে, দেখেন এখন এখান থেকে কোনটা আপনি লেয়ার 2 আর কোনটা লেয়ার 3 এটা কিভাবে আইডেন্টিফাই করবেন? ভাই একটা কোশ্চেন আছে, নন বলেন। ম্যানেজেবল সুইচ যেটা, এটা কি লেয়ার 2 তে পড়ে না লেয়ার 3 তে পড়ে? সুইচ মাত্রই আপনার লেয়ার 2 ডিভাইস, লেয়ার 3 রাউটিং নিয়ে কাজ করতে পারে, এই কারণে হচ্ছে ওটা L3 ডিভাইস। যে সুইচই হোক, নন ম্যানেজেবল হোক বা হচ্ছে ম্যানেজেবল হোক, নন ম্যানেজেবল হলেও কি তার ভিতরে ক্যাম্প টেবিল আছে, সে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করতেছে, ক্যাম্প টেবিলে ম্যাক অ্যাড্রেস গুলো রিস্টোর হচ্ছে, রাইট? তো সে যেহেতু ম্যাক নিয়ে কাজ করতেছে সে হচ্ছে লেয়ার 2 ডিভাইস।
এখন আপনারা তো এই কোশ্চেনটা আমার করেন না, এখন আমি আপনাদেরকে করতেছি, আপনি আপনারা আনসার দেন যে একটা সুইচের মডেল দেখে সিসকোর ক্ষেত্রে আমি কিভাবে আইডেন্টিফাই করব যে এটা লেয়ার 2 তে বিলংস করতেছে নাকি লেয়ার 3 সুইচ, কোনটা? যে আপনি ক্লিয়ার করে দেন একটু। আচ্ছা, সিসকোর ক্ষেত্রে এই জিনিসটা বোঝা খুবই ইজি। অন্যান্য যে ভেন্ডরের ডিভাইস গুলো আছে সেগুলোতে আপনার আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট, বা ওটা হচ্ছে আপনার কনফিগারেশন বা স্পেসিফিকেশন দেখে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু সিসকোর ক্ষেত্রে খুবই ইজি এই কারণে 2 বা 2 এর নিচে যত মডেল আছে সিসকোর, মানে যত মডেল বা সিরিজ আছে সুইচের, সবগুলোই হচ্ছে আপনার লেয়ার 2। 2 এর উপরে মানে 3 থেকে উপরে যত মডেল আছে সবই হচ্ছে লেয়ার 3। এইটা হচ্ছে সিসকোর ক্ষেত্রে আইডেন্টিফাই করা সব থেকে ইজিয়েস্ট ওয়ে। এবং মোস্ট মডেল অফ দ্য, নাম্বারের উপর। হ্যাঁ মডেল নাম্বার এরকম যত 3 বা তার উপরে যত আছে সবই হচ্ছে আপনার লেয়ার 3, আর 2 বা তার নিচে যত আছে সবই হচ্ছে আপনার লেয়ার 2। ঠিক আছে, তো এইটা হচ্ছে সিসকোতে আপনার লেয়ার 2 না লেয়ার 3 সুইচ আইডেন্টিফাই করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে। মানে ভাইয়া যদি আমার মনে করেন 2 সংখ্যার হয় যেমন 18, তাহলে এটা লেয়ার 2। আর যদি হয় 18, 33 বা 35 বা 40, তাহলে হচ্ছে সেটা লেয়ার 3, তাই তো? মডেলটা মনে করেন হচ্ছে 1800 সামথিং, 1830, 1835, 36, যাই হোক। তো এইটা হচ্ছে আপনার যেহেতু 2 বা 2 এর নিচে, এটা হচ্ছে আপনার লেয়ার 2। আবার মডেল মনে করেন 3350, 6500, এগুলো সবই হচ্ছে আপনার লেয়ার 3। সেটাই আমি ক্লিয়ার হইলাম আর কি। আচ্ছা আচ্ছা, যদি তার মানে 350 হয় সেক্ষেত্রে এটা কি লেয়ার 3? ভাই বুঝি নাই ভাই, একটু জোরে বলেন। যদি 350 হয়, কত 50 ভাই? শুধু 350? শুধু 350-এর কোনো সুইচ প্রথমত নাই। আর 2 মানে এগুলো হচ্ছে সব হাজারে হয়, মডেল গুলো সব হচ্ছে আপনি হাজারে দেখবেন। 800 থেকে শুরু, ইউজুয়ালি 800, 900 এরকম হচ্ছে গেছে। তো এইগুলা আপনার মানে 2 এর নিচে, প্রথমে 2 এর নিচে যত শুরু হবে সবই হচ্ছে আপনার লেয়ার 2। ডায়াগ্রাম বাই করতে গেছিলাম, ডায়াগ্রাম। আচ্ছা ঠিক আছে। একটা ডায়াগ্রাম আমি শো করছি, দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এই ডায়াগ্রামটা দেখেন। এইখানে হচ্ছে আপনার কোন নেটওয়ার্ক আপনি রাউটার ইউজ করছেন। ডিস্ট্রিবিউশন এন্ডে হচ্ছে আপনি ইউজ করছেন লেয়ার 3 সুইচ। এক্সেস লেয়ারে আপনি ইউজ করছেন হচ্ছে লেয়ার 2 সুইচ, যার সাথে হচ্ছে আমার সার্ভার বা অন্যান্য ইউজার এন্ড ডিভাইস গুলা কানেক্টেড। এটা হচ্ছে আমাদের একটা আইডিয়াল নেটওয়ার্ক আর্কিটেকচারের সিনারিও। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে আপনার এখানে ট্রাফিক হচ্ছে 2 প্রকার। ট্রাফিক কয় প্রকার? 2 প্রকার। কি কি বলেন তো? জানা নাই। ইন্টারনেট আর ইন্ট্রানেট। একটা হচ্ছে আপনি আপনার ল্যানের ট্রাফিক, যেটা হচ্ছে আপনার থ্রোতে হচ্ছে আপনি আপনার ইন্টারনাল নেট যে ল্যান গুলো আছে বা নেটওয়ার্ক গুলো আছে বা ইন্টারনাল যে পিসি আপনার সার্ভার টার্ভার আছে এগুলোর সাথে কমিউনিকেট করতেছেন। আর আরেকটা হচ্ছে আরেক প্রকার ট্রাফিক হচ্ছে আপনি যেটা থ্রোতে ইন্টারনেটে যাচ্ছেন, মানে ওয়ান ট্রাফিক আর ল্যান ট্রাফিক, সিম্পলি যদি আমি ডিভাইড করি। ঠিক আছে, এখন আপনি মনে করেন আপনার এই লেয়ারটা নাই, ডিস্ট্রিবিউশন লেয়ারটা নাই, আপনি ডিরেক্টলি রাউটার থেকে লেয়ার 2 সুইচ কানেক্ট করছেন, তার সাথে ইউজার এন্ড ডিভাইস গুলো কানেক্ট করছেন। বুঝি না। ঠিক আছে, তো এইরকম যদি আপনার সিনারিও হয় সেক্ষেত্রে হচ্ছেটা কি দেখেন। প্রথমত আপনার লেয়ার 2 সুইচটা রাউটিং করতে পারে না। তো এখান থেকে যত প্যাকেটের রিকোয়েস্ট যাচ্ছে সব হচ্ছে আপনার কোর রাউটারে যাচ্ছে। কোর রাউটার থেকে কি হচ্ছে, সে ল্যানের ট্রাফিক করে নিচের দিকে পাঠিয়ে দিতেছে, রাউটিং করে পাঠিয়ে দিতেছে। ওয়ানের ট্রাফিক হলো উপর দিকে পাঠিয়ে দিতেছে, ওয়ানের দিকে পাঠিয়ে দিতেছে। এই হচ্ছে কাজগুলো করতেছে। এতে কি হচ্ছে, আপনার রাউটারের তো একটা প্রসেসিং স্পিড আছে, ডাটা প্রসেসিং একটা স্পিড আছে, একটা ক্যাপাসিটি আছে। তো দেখা যাচ্ছে রাউটারের সিপিইউ অল টাইম হাই হয়ে থাকতেছে, রাউটার ওভার ইউটিলাইজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কের পারফরমেন্স হয়ে যাচ্ছে পোর, কারণ আপনার রাউটারটা সারাক্ষণ ইংগেজ থাকে। যদি কোন একটা মেকানিজমের থ্রুতে আপনার ল্যানের যে ট্রাফিক গুলা, এইটাকে যদি আপনার রাউটারের পর্যন্ত মানে না পৌঁছাইতে দেওয়া যায়, সেটা যদি ইন্টারনালি ওই নেটওয়ার্ককে সলভ করে ফেলা যায় বা ওই নেটওয়ার্ককে রাউটিংটা করে ফেলা যায়, তাহলে কি আপনার রাউটারের উপর তো প্রেশার কমে যাচ্ছে না? জি ভাই, প্রেসার অনেকটা রিমুভ হয়ে যাচ্ছে। তা না হলে এই ল্যান আর ওয়ান বোথ ট্রাফিক যখন রাউটারের উপর যাবে, রাউটারের সিপিইউ ইউটিলাইজেশন সারাক্ষণ দেখবেন 100%, রাউটার কি করবে, ফেল করবে, রাউটার কোলাপস করবে, রাউটার ডাউনে বসে থাকবে।
আপনার তখন নেটওয়ার্ক আনরিচেবল হয়ে যাবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের মাঝখানে যে আমরা ডিভাইস গুলা বসাই, সেই ডিস্ট্রিবিউশন এন্ডে ইউজারের L3 সুইচ বসাই, অথবা এখানে অনেকে ডিস্ট্রিবিউশন রাউটারও বসাইতে পারে। এটা হচ্ছে এক একজনের নেটওয়ার্কের মানে পার্সপেক্টিভ। তো ইউজুয়ালি যে আইডিয়াল সিনারিও আপনি বলেন যে এখানে হচ্ছে আমরা L3 সুইচ গুলা বসাই, কারণ এটা লিমিটেড পরিসরে রাউটিং এর ক্যাপাবিলিটি আছে। তো তখন আপনার এই ল্যানের ট্রাফিক গুলা যায়, তো আমরা এখানে ওভাবেই কনফিগার করে দিই। সে যখন দেখে যে এটা হচ্ছে তার ইন্টারনাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সে নিজেই ওটা রাউটিং করে দেয়। সে তখন আর হচ্ছে আপনার রাউটারের কাছে ওই প্যাকেটটা ফরওয়ার্ড করে না। আর যখন দেখে ডেস্টিনেশনটা তার ইন্টারনাল নেটওয়ার্ক টেবিলে নাই, তখন সে আপনার রাউটারের কাছে ফরওয়ার্ড করে দেয়। এতে আপনার কোর রাউটার সারাক্ষণ বিজি থাকতেছে না, কারণ কোর রাউটার গুলো অনেক এক্সপেন্সিভ হয়। এইগুলা মানে সারা মানে মানে সারা দুনিয়ার যত রাউট আছে সবই হচ্ছে আপনার কোর রাউটারের থ্রুতে আপনি যাবেন সব ডেস্টিনেশনে। তো এগুলো অনেক হাই ক্যাপাবল এবং এক্সপেন্সিভ হয়। তো সেই ক্ষেত্রে আপনার রাউটারটাও ফ্রি থাকতেছে, আপনার নেটওয়ার্কের পারফরমেন্সটা বেটার। এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ, তার মানে এখানে ডিস্ট্রিবিউশন লেয়ারে সব কি মানে ম্যানেজেবল সুইচ ইউজ করা হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশন লেয়ারে? ভাইয়া আমরা এখানে যে সুইচ গুলা নিয়ে কথা বলতেছি সবই ম্যানেজেবল সুইচ, সেটা L2 আচ্ছা সুইচ হোক আচ্ছা, বা না না, L3 সুইচ হোক, সবই ম্যানেজেবল সুইচ। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে L2 সুইচ আপনার শুধু ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারবে, আর আচ্ছা, L3 সুইচটা আপনার ম্যাক এর সাথে রিলেটেড পরিসরে রাউটিং নিয়েও কাজ করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা ডিস্ট্রিবিউশন লেয়ারে যে সুইচ গুলো ইউজ করতেছি এইগুলো হচ্ছে সব L3 সুইচ। আচ্ছা আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। বলেন। ভাইয়া আমি আসলে একটা জিনিস নিয়ে কনফিউশন আছি, সেটা হচ্ছে L3 এবং L2 এই ক্যাটাগরিটা আমরা কিভাবে করতেছি, আমি আসলে এই জিনিসটা বুঝতেছি না। মানে কোন রাউটার বা সুইচ গুলাকে আমরা L3 বলতেছি বা কোনটাকে আমরা L2 বলতেছি, এই জিনিসটা আমার কাছে এখনো ক্লিয়ার না আর কি। যদি একটু কাইন্ডলি বুঝাই দিতেন। আমরা যে লেয়ার 2 লেয়ার 3 এগুলো বলতেছি, এটা আসছে থেকে? এটা আসছে হচ্ছে আমাদের ওএসআই মডেল থেকে। ওএসআই মডেলটা কি? ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট হচ্ছে একটা মডেল। এই মডেলের উপর বেস করে আমাদের কারেন্ট যে ডাটা কমিউনিকেশনটা হচ্ছে সেন্ডার থেকে হচ্ছে রিসিভার পর্যন্ত, এই যে প্রসেসটা ফলো করতেছে বা একটা মডেল ফলো করতেছে। কোনো ডাটা কমিউনিকেশনের জন্য তো আপনার কোনো না কোনো একটা মডেল থাকবে, রাইট? আপনি যখন কোনো একটা কাজ করতেছেন, আহ ওটা তো কোনো একটা মডেলের উপর বেস করেই করতেছেন, রাইট? তো ওই যে মডেলটা ফলো করে আমরা হচ্ছে ডাটা কমিউনিকেশনটা করতেছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ওএসআই মডেল। আমাদের কারেন্ট সমস্ত কমিউনিকেশন সিস্টেম এই ওএসআই লেয়ারের উপর বেস করে হচ্ছে। ওএসআই লেয়ারের লেয়ার 1-এ থাকতেছে হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ার। তার মানে কি? আপনার ফিজিক্যাল যে কানেক্টিভিটি, থ্রো, প্যাচ পোর্ট, ক্যাট5 কেবল, ক্যাট6 কেবল, এই যে যে ফিজিক্যাল কানেক্টিভিটি গুলা, এইগুলো যেখানে হচ্ছে শুধুমাত্র আপনার অপটিক্যাল বা ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো ট্রান্সমিট হচ্ছে, সেগুলো হচ্ছে কি আমরা ফিজিক্যাল লেয়ারের মধ্যে ফেলাচ্ছি। ফিজিক্যাল লেয়ার হচ্ছে আমাদের লেয়ার 1। তো এই যে আমাদের লেয়ার 1, এখানে হচ্ছে ফিজিক্যাল কানেক্টিভিটি থাকে। লেয়ার 2-তে কি থাকে? লেয়ার 2 হচ্ছে আমরা ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করি। তো ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে আমাদের কোন ডিভাইস? সে হচ্ছে সুইচ। সুইচ। এখন সুইচের ভিতরে আবার ক্যাটাগরি আছে, ডিপেন্ড অন লেয়ার। একটা হচ্ছে লেয়ার 2-তে কাজ করে, আর একটা হচ্ছে লেয়ার 2 প্লাস লেয়ার 3, বোথ লেয়ারেই কাজ করতে পারে। এটা হচ্ছে অনেকটা হাইব্রিড টাইপের বলতে পারে, সে বোথ এন্ডে কাজ করতে পারে। নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে আমরা কি করি? আমাদের আইপি রিলেটেড যে কাজগুলো আছে, আমাদের এই যে ওয়েবসাই লেয়ারে, নেটওয়ার্ক লেয়ারে এই আইপি রিলেটেড কাজগুলো হচ্ছে করে থাকি। তো এই আইপি রিলেটেড যে কাজগুলো করে থাকি, আইপি রিলেটেড কাজগুলো মেনলি আমাদের যে ডিভাইসটা পারফর্ম করে সে হচ্ছে রাউটার। তো এখন লেয়ার 3 ডিভাইসটা পড়ছে হচ্ছে আপনার মানে লেয়ার 3 সুইচটা পড়ছে হচ্ছে আপনার লেয়ার 3 ভিতরে। কারণ কি? সে আইপি নিয়েও কাজ করতে পারে, আর অ্যাজ এ সুইচ সে তো ম্যাক হিসেবে কাজ করতেই পারে। তো যেহেতু সে আইপি নিয়েও লিমিটেড আকারে কাজ করতে পারে, তো সেই কারণে এটা হচ্ছে আমরা লেয়ার 3 সুইচ বলতেছি। এইটুকু কি আপনি বুঝছেন যে কোশ্চেনটা করছিলেন? জি ভাইয়া, হ্যাঁ। এখন ঘটনা হচ্ছে এই দেখেন, এখানে অনেকগুলো লেয়ার আছে, মানে 7টা লেয়ার আছে। আমরা তো ইউজার এন্ডে ইউজুয়ালি কি করি? অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করি। যেরকম মনে করেন আপনি মেল পাঠাচ্ছেন, জিমেল ওপেন করে মেল পাঠিয়ে দিচ্ছেন, আপনি ভিডিও দেখতেছেন ইউটিউবে বসে, টিএফটিপি প্রোটোকল রান হচ্ছে ব্যাকএন্ডে, আপনি সুন্দর মতো ভিডিও দেখতেছেন, আপনি ফাইল ট্রান্সফার করতেছেন, এফটিপি প্রোটোকল রান হচ্ছে। তো এরকম অনেকগুলো প্রোটোকল আছে। এগুলো আমরা যখন সামনে ওয়েবসাইটে পড়বো বা প্রোটোকল গুলো পড়বো, তখন হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমরা আরো ইন ডিটেলস ডিসকাশন করবো। তো যদি সময় থাকে তো আজকে আমি প্রোটোকলটা হয়তো শুরু করবো। তো তখন হচ্ছে এই জিনিসটা বুঝবেন। বাট আপনি জিনিসটা দেখেন, আমরা ইউজার এন্ড অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে কাজ করতেছি, কিন্তু এই অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত আসার জন্য আপনার অবশ্যই সেটাকে ফিজিক্যাল কানেক্টিভিটি থাকতে হবে।
আচ্ছা ভাই, ফিজিক আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, লেয়ার টু কি মানে ম্যাক এবং আইপি দুইটা নিয়ে কাজ করতে পারে না? না ভাই, লেয়ার 2 কাজ হচ্ছে শুধুমাত্র ম্যাক নিয়ে কাজ করা। লেয়ার 3 তে হচ্ছে আপনার আইপি নিয়ে কাজ করা হবে। এটা কেন? এটা যখন আমরা ওএসআই মডেলটা পড়বো তখন হচ্ছে ইন ডিটেলস এই প্রত্যেকটা লেয়ারের জন্য ডিসকাশন থাকবে, তখন হচ্ছে আপনি জিনিসটা আনসারটা আরো প্রপারলি পাবেন। এই কেন সে লেয়ার 2 ম্যাক ছাড়া আইপি নিয়ে কাজ করে, এই জিনিসটা তখন হচ্ছে আপনি আনসারটা আরো ডিটেলসে পাবেন। আচ্ছা, তার আগে এটা একটা বলেন, আমরা যখন একটা কানেক্টিভিটি করি আইপি টাইপি বসানোর আগে, যখন হচ্ছে আমরা ফিজিক্যাল কানেক্টিভিটি করি, আপনারা যারা আইএসপি তে আছেন বা আপনার কর্পোরেট সেক্টরে আছেন, যখন আমরা কানেক্টিভিটিটা করি ফিজিক্যাল লিঙ্ক দিয়ে আপনি প্যাচ করতে সাপোজ মনে করেন একটা লাইন নিয়ে আসছেন, সেটা আপনি আপনার সুইচে তুলছেন। সুইচে তোলার পরে হচ্ছে আপনি কি বলেন, দেখলেন ফিজিক্যাল লিঙ্ক আপ, ভিলান মিলান পাস করছেন। আপনি কি চেক করেন যে তার কাছ থেকে আপনি ম্যাক পাচ্ছেন কিনা, এইটা চেক করেন। আপনি কি এটা চেক করেন যে আইপি তে পিং পাচ্ছেন কিনা, বা আপনি আইপি তে পিং করে দেখলেন যে পিং পাচ্ছেন না, তখন আপনি সেকেন্ডলি কি চেক করেন যে ম্যাক পাচ্ছেন কি পাচ্ছেন না, এটা চেক করেন না? মানে ম্যাক কি তাহলে আইপি ছাড়াও হয়? মানে যেখানে আমি নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন করব যে ম্যাকে, সেটা আইপি ছাড়াও হতে পারে? হ্যাঁ, আপনি তো হচ্ছে জিনিসটা কি করতেছেন, আপনি যখন সার্ভিস নিয়ে আসতেছেন কোনো একটা স্পেসিফিক ভিলানের উপর নিয়ে আসতেছেন, রাইট? এই জিনিসটাকে বুঝতেছেন, আপনি যখন সার্ভিসটা নিচ্ছেন বা আইএসপি রা যখন সার্ভিসটা নিয়ে আসে, প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনার ইন্টারনেটের জন্য একটা ভিলান থাকে। আপনার এফএনএ, জিসি, বিডিএস প্রত্যেকটা সার্ভিসের সিডিএন প্রত্যেকটা সার্ভিসের জন্য কি থাকে, এক একটা ভিলান থাকে। আপনি সেম পাথ দিয়ে আপনি জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, সেম পাথ দিয়ে আপনি 5টা বা 6টা সার্ভিস আপনি প্রোভাইড করতেছেন। প্রত্যেকটা সার্ভিস যে আলাদা হবে সেটা আপনি কিভাবে ইয়ে করতেছেন, ডিফাইন করতেছেন? প্রত্যেকটা সার্ভিস কিন্তু আপনি আলাদা পাচ্ছেন, আপনি আলাদা আলাদা ভাবে বুঝে নিচ্ছেন। ইন্টারনেট বুঝে নিচ্ছেন এত এমবি, এফএনএ নিচ্ছেন এত এমবি, জিসিসি আপনি বুঝে নিচ্ছেন এত এমবি। এই যে প্রত্যেকটা সার্ভিস আপনি আলাদা আলাদা ভাবে বুঝে নিচ্ছেন, একটা যে একটা সাথে মিক্স আপ হচ্ছে না, সেম পাথ দিয়ে নিয়ে আসতেছেন। এটা কিভাবে নিয়ে আসতেছেন? এটা নিয়ে আসতেছেন হচ্ছে আপনার ভিলান কনসেপ্টের উপর। ভিলান যেখানে আছে সেখানে অবশ্যই আপনার ন্যাক লাগবে। আর ভিলানের উপরে হচ্ছে আপনারা কি কি করেন, মাইক্রোটেক হচ্ছে ভিলান ইন্টারফেসের উপরেই আপনারা আইপিটা বসান। তারপর আগে পিং দেখেন, হচ্ছে পিং পিং দিয়ে দেখেন যে ওই কানেক্টিভিটিটা ওকে আছে কিনা, তার সাথে আপনি ওই ভিলানে পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছেন কিনা, ভিলান ইন্টারফেসে পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছেন কিনা। যদি না পান তখন চেক করেন যে ম্যাক পাচ্ছেন কিনা। যদি ম্যাক না পান তার মানে কি, ম্যাক না পাওয়া মানে হচ্ছে সে আপনার দিকে ভিলানটা পাস করে নাই, তার এন্ড থেকে আপনি ম্যাক পাচ্ছেন না। বোথ এন্ড থেকে যখন যদি ম্যাক না পান, সোর্স ম্যাক ডেস্টিনেশন ম্যাক যদি আপনি না পান, আপনার ডাটা কমিউনিকেশন জীবনেও হবে না। কারণ একটা প্যাকেট সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত ট্রান্সফার করতে আপনার 4টা জিনিস অবশ্যই থাকতে হবে, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। একটা মিস গেলেও আপনার ডাটা কমিউনিকেশন হবে না। না, ঠিক আছে আপনার কথা, মানে এটা হচ্ছে আমার বোঝার ঘাটতি আর কি। আচ্ছা, এই আমার না, আরেকটু এটা বোঝার ঘাটতি না, এই জিনিসগুলো আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে যখন হচ্ছে আমরা ভিলেন কনসেপ্টে যাব। এখনো আমরা ভিলেন কনসেপ্টে যাই না, আমরা বেসিক মানে আলোচনার উপরে আছি। ঠিক আছে। আমার জন্য আরেকটু সহজ হবে যদি আমরা মানে সচরাচর যেসব ডিভাইস বা ইকুইপমেন্ট ইউজ করি এখানে যদি একটা উদাহরণ দেওয়া যেতে পারে, দুই একটা, যেটাতে আসলে আইপির বিষয়টা আমরা মাথায় আনি না, শুধু ম্যাক এর বিষয়টা মাথায় ধরে নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন করি। সচরাচর ইউজের ক্ষেত্রে দুই একটা উদাহরণ হলে কি হইতে পারে সেটা? সচরাচর মানে এক্সাম্পল এটাই, আপনি তো ডিরেক্টলি মানে খুব কম ক্লায়েন্টই আইএসপি গুলো, মানে খুব কম ক্লায়েন্টই দেখা যায় যে কি করে, তার যে আইআইজি থেকে বা এনটিটিএন থেকে যে লিঙ্কটা নিয়ে আসে, এটা আইনে আচ্ছা ভাইয়া, হচ্ছে ওই যে ম্যাকের যে বিষয়টা, ম্যাক তো প্রত্যেকটা ডিভাইসে আছে ম্যাক অ্যাড্রেস, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিভাইসে তো ম্যাক অ্যাড্রেস থাকে, তাই না? প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আছে, ঠিক আছে, এবং সুইচের ক্ষেত্রে প্রত্যেকটা পোর্টের ইন্ডিভিজুয়াল ম্যাক অ্যাড্রেস আছে। আপনি যখন ফিজিক্যাল লেয়ারে কানেক্টিভিটি করলেন, মানে ওয়্যার দিয়ে কানেক্টিভিটিটা করলেন, আপনার ম্যাক তার দিকে ট্রান্সফার হবে, তার ম্যাক আপনার দিকে ট্রান্সফার হবে। দুজনের ম্যাক একে একে অপরের ম্যাক যখন পাবেন, তখনই হচ্ছে আপনার ডাটা কমিউনিকেশনটা হবে। ম্যাক ছাড়া আপনি মানে লেয়ার 2 ছাড়া আপনি লেয়ার 3 তে যাইতে পারবেন না। আগে ম্যাকের কাজ হবে, তারপর হচ্ছে আইপি মিলাবে। দেন যখন দেখবে সোর্স ম্যাক আছে, ডেস্টিনেশন ম্যাক আছে, সোর্স আইপি আছে, ডেস্টিনেশন ম্যাক আছে, ডেস্টিনেশন আইপি আছে, তখন হচ্ছে প্যাকেটটা আপনার ট্রান্সফার হবে। একটা প্যাকেট ট্রান্সফার হইতে সেন্ডার টু ইউজার আপনার এই 4টা বিষয় লক্ষ্য থাকে। প্রথমে সে দেখে যে ম্যাক অ্যাড্রেস পাচ্ছে তাহলে কিনা। ভাইয়া হ্যাঁ বলেন। আমরা এখানে বুঝতেছি যে আইপি প্রথমে আপনার হচ্ছে ম্যাককে
কানেক্টিভিটি করে, তারপরে সে কাজ করে, আগে ডিস্ট্রিবিউশন ম্যাকের করে। আগে ম্যাকের কানেক্টিভিটি হয়, তারপরে হচ্ছে সে হচ্ছে আইপি কানেক্টিভিটিতে যায় অ্যাজ এ জি। লেয়ার ওয়াইজ, ঠিক আছে? কিন্তু জিনিসটা এখন হচ্ছে আইপিটা আমরা কোথায় বসালাম? আইপিটা আমরা ভিলেনের উপরে বসাই, এই তো আপনি এটাই ভিলানের বলতে উপরে চাচ্ছেন। বসাচ্ছেন, এক্স্যাক্টলি ভাই, ভিলানের উপর বসাবেন, ভিলানের সাব ইন্টারফেসের উপর বসাবেন। আর এই টোটাল প্রসেসটা এত শর্ট টাইমে হয়, আপনি ইন্ডিভিজুয়াল মানে টাইম ফ্রেম আলাদা করতে পারবেন না যে এই সময়ের মধ্যে আপনার ভিলেনের কাজ হয়েছে, মানে ম্যাকের কাজ হয়েছে, ওই সময়ের মধ্যে আপনার আইপির কাজ হয়েছে, ওই সময় ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হয়েছে, ওই সময় সেশন লেয়ারের কাজ হয়েছে। আপনি এটা মানে এত মানে শর্ট টাইমে হয়, আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা করতে পারবেন না। কারণ আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন ভাই, আপনি একটা মেল পাঠাচ্ছেন, আপনি একটা আপনার কলিগকে মেল পাঠাচ্ছেন, সে 1 মিনিটের কম সময়ের ভিতরে কি হচ্ছে জিনিস মানে মেলটা পেয়ে যাচ্ছে, মেলটা সেন্ড হয়ে যাচ্ছে, আপনি মেলটা পেয়ে যাচ্ছে। এত শর্ট টাইমের ভিতরে এটা হচ্ছে একদম রিয়েল টাইমে, যে এইটা মানে ভেঙে ভেঙে আপনার প্রত্যেকটা এইটা এই লেয়ারে হয়েছে, ওটা ওই লেয়ারে হয়েছে, ভেঙে ভেঙে ইয়ে করাটা খুব ডিফিকাল্ট। মানে এত শর্ট টাইমে এত ফাস্ট জিনিসগুলো হয় এখন। হোপফুলি আমি বুঝাইতে পারছি। ভিলেন নিয়ে কি আমাদের কোনো চ্যাপ্টার আছে সামনে? হ্যাঁ, শ্যাম্পুলার নিয়ে আমাদের চ্যাপ্টার সামনে আছে। ওকে, হ্যালো ভাইয়া, বলেন। জি, আমার একটা কোয়েশ্চেন, সাপোজ ধরেন তাহলে বিষয়টা এরকম যে একটা রাউটারে রাউটিং টেবিল থাকে যেখানের মধ্যে আইপি অ্যাড্রেসের লিস্টগুলো থাকে, আর একটা লেয়ার টু সুইচে ক্যাম টেবিল থাকে যেখানে ম্যাক অ্যাড্রেসের টেবিলটা থাকে, আর যেটা L3 সুইচ সেটার মধ্যে ম্যাক টেবিল মানে ক্যাম টেবিল আর রাউটিং টেবিল দুটোটা থাকে। দুটোটা থাকে। হ্যাঁ, জিনিসটা এটাই, যেটা আপনি বুঝছেন এটাই ভাই, এক্স্যাক্টলি এইটাই। কারণ লেয়ার 3 ডিভাইসটা একটা হচ্ছে হাইব্রিড ডিভাইস, এটা তো পরে আসছে আমাদের, মানে যখন যেখানে নেটওয়ার্কে ইস্যুজ হয়েছে, ইস্যুজ বলতে হচ্ছে সাপোজ মনে করেন আপনি একটা প্রবলেম ফেস করছেন, তখনই তো আপনি ওটা সলিউশনের জন্য হচ্ছে আগাবেন। তো যখন দেখছে যে আমার লেয়ার 2 ডিভাইস দিয়ে আমার রাউটিং গুলো হচ্ছে না, মানে আমার লেয়ার 2 ডিভাইস যে জিনিসগুলো হচ্ছে প্যাকেট গুলো ডিরেক্ট আমার রাউটারের কাছে ফরওয়ার্ড করে দিচ্ছে, আমার রাউটার ওভার ইউটিলাইজড হয়ে যাচ্ছে, তখন হচ্ছে এই কনসেপ্টটা আসছে যে মাঝখানে একটা ইন্টারমিডিয়েট কোনো ডিভাইস বসাই যে হাইব্রিড হিসেবে কাজ করতে পারে, এবং ইন্টারনাল রাউটিং গুলো যার থ্রুতে আমরা করাইলে আমার রাউটারের উপর প্রেশার কমে যাবে। কারণ আমাদের দেশে আমরা মাইক্রোটিক ইউজ করি র্যান্ডমলি, ঠিক আছে, মাইক্রোটিকের দাম কম। বাইরের দেশে মেইনলি কিন্তু আপনার মাইক্রোটিক ইউজ করে না, সিসকো বা হচ্ছে বিশেষ করে ইউরোপিয়ান বা আমেরিকান ইয়েতে তারা সিসকো প্রেফার করে বেশি, সিসকো বা জুনিপার প্রেফার করে বেশি। তো সেই ক্ষেত্রে এই রাউটার গুলোর দাম অনেক বেশি হয়, এগুলো অনেক এক্সপেন্সিভ। তো আরেকটা কোয়েশ্চেন করতে পারবো? ভাইয়া বুঝি নাই আপনার কথা। আরেকটা কোয়েশ্চেন করতে পারবো? হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ করতে পারবেন না এরকম তো বলে দেবেন। ভাইয়া সাপোজ ধরেন দুইটা নেটওয়ার্ক, হ্যাঁ, আমি এর আগেও করছিলাম কোয়েশ্চেনটা, যেহেতু এখন টপিক আসছে, দুইটা নেটওয়ার্ক, আমি আমার একটা পিসি থেকে এই নেটওয়ার্কের পিসি থেকে আমি আরেকটা নেটওয়ার্কের একটা পিসিতে একটা মেইল করলাম বা একটা কোনো ডাটা ট্রান্সফার করলাম, প্যাকেট ট্রান্সফার করলাম, আমার এই নেটওয়ার্কে সেটা পাবলিক আইপি হয়ে ওইটা ওই নেটওয়ার্কের রাউটারে গেল, ওর রাউটার থেকে সেটা আবার ওই নেটিং এর মাধ্যমে তাদের ইন্টারনাল নেটওয়ার্কে নিয়ে গেল। এখন ওই রাউটার কিভাবে বুঝবে যে আমি ওই রাউটারের ইউজার বি, মানে যে কোনো একটা ইউজারকে আমি পাঠাইছি ওই মেলটা? এইটা কি বোঝা বুঝতে পারছি? আমি আপনার কথা বুঝতে পারছি। এখন এইটা বোঝা কিন্তু ওই রাউটারের কাজ না। এটা হচ্ছে আপনার যে পাবলিক আইপিটা হচ্ছে, আপনার কমিউনিকেশন হচ্ছে কিন্তু কি দুইটা নেটিং পাবলিক আইপির উপরে। এটা একটু হ্যাঁ, বেশি অ্যাডভান্স টাইপের কথা হয়ে যাবে, আমি জানি না সবাই এটা মানে ঠিকঠাক মতো বুঝবেন কিনা, তাও আমি বলতেছি। তো আপনার কমিউনিকেশন হচ্ছে দুইটা পাবলিক আইপির ভিতরে। কমিউনিকেশনটা হচ্ছে সে এই রাউটার মনে করেন আপনি যে সেন্ডার রাউটার, যেটা সেন্ডার রাউটার রিসিভার রাউটারকে পাঠাচ্ছে কোন আইপির উপর, তার পাবলিক আইপির উপর। ভালো কথা গেল, সে যখন দেখলো যে এই প্যাকেটটা আমার কাছে আসছে, এর প্যাকেটের গায়ে তো ইনফরমেশন থাকে, একটা প্যাকেটে তো আপনার শুধুমাত্র আপনার আইপি থাকে না, আপনার শেষে অনেকগুলো ইনফরমেশন থাকে। সেগুলো কি? সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, পোর্ট, পোর্ট ইনফরমেশন। হ্যাঁ, একটু মিউট করে রাখেন আপনারা। হেডার ফাইল, অনেক ইনফরমেশন থাকে। যখন আমরা প্যাকেট নিয়ে কথা বলবো তখন এই জিনিসগুলো হচ্ছে আপনার ডিটেলস আমরা দেখবো। তো এই ইনফরমেশন গুলো সে তখন ম্যাচ করে। আচ্ছা, তখন দেখে যে আচ্ছা ঠিক আছে, এই আইপির উপর নেট হয়েছে, এর সাথে পোর্ট নাম্বার কোনটা, পোর্ট নাম্বার গিয়ে দেখা হচ্ছে একটা পাবলিক আইপি যখন নেট হয়, একটা হচ্ছে আপনার একটা প্রাইভেট আইপি যখন নেট হয় একটা পাবলিক আইপির উপর, অবশ্যই একটা পোর্ট নাম্বার থাকে, সে তখন এটা ম্যাচ করে। আচ্ছা, এর পোর্ট নাম্বার হচ্ছে এত, এর আইপি হচ্ছে এত, তখন হচ্ছে দেখে যে এর ম্যাক অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। যখন আপনার প্যাকেটটা সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত গেছে, অবশ্যই ম্যাক অ্যাড্রেস ছিল, তো তখন সে ম্যাক অ্যাড্রেসটা মিলায় যে ম্যাক অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, তখন হচ্ছে সে এই ইনফরমেশন গুলো মিলে প্যাকেটটা যার কাছে যার কথা তার কাছে পাঠায় দেয়।
বুঝতে পারছেন? এই জিনিসগুলো ক্লিয়ার আপনার আরো হবে যখন হচ্ছে আমরা আপনার প্যাকেট নিয়ে পড়াশোনা করব, সামনেই আছে, প্রবাবলি নেক্সট ক্লাসেই করব। তখন দেখবেন হচ্ছে এই জিনিসগুলো আরো ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাচ্ছে, আপনি নিজেই সুইচের বুঝতে পারবেন। ম্যাকেটে চেঞ্জ করা যায় না? সুইচের বিষয়ে যে জিনিসটা হবে, সুইচের প্রত্যেকটা পোর্টে ইন্ডিভিজুয়াল ম্যাক অ্যাড্রেস থাকে। আর ফিজিক্যাল অ্যাড্রেস যেটা, ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস যেটা, এটা ইউজুয়ালি বাই ডিফল্ট হচ্ছে আপনার বার্ন করা থাকে ইয়ের সাথে, মাদারবোর্ডের সাথে বা চিপগুলোর সাথে বার্ন করা থাকে। এটা চেঞ্জ করা যায় না বলবো না, চেঞ্জ করা যায়, অবশ্যই যায়, কিন্তু চেঞ্জ করা গেলেও ওটা আবার ধরা যায়। যেরকম চোরাই ফোনগুলা ইউজ করে ওইগুলা, মানে এখন টেকনোলজি এরকম হয়েছে, চোরাই ফোনগুলাতে আপনার আপনার হচ্ছে যে ইয়ে থাকে, আমাদের ফোনের হচ্ছে আইএমইআই নাম্বার থাকে, এটাও তো সামসুং একটা ম্যাক অ্যাড্রেস টাইপের। তো এইগুলা চেঞ্জ করে ফেলে। এটা চেঞ্জ করে কিভাবে? এটা হচ্ছে আপনার ওই মাদারবোর্ডে পোর্ট মোড বসায় এইগুলা, মানে পোর্ট মোড সোর্স পোর্ট চেঞ্জ করে এগুলো চেঞ্জ করে। এগুলা করা যায়, বাট এগুলো আপনি আবার ইয়েও করতে পারবেন, এটা হচ্ছে আপনি আবার রিভার্টও করতে পারবেন। চেঞ্জ করা যায় না, বা আমাদের নেটওয়ার্ক বা সিকিউরিটি ডিভাইস গুলোর ক্ষেত্রে 100% পারফেক্ট আপনি সিকিউর ওয়েতে সবকিছু করতে পারবেন, ওটা ব্রিজ করা যাবে না, এই কথা কখনো বলা যাবে না। এটা ব্রিজ করা যায়, কিন্তু বিষয় যেটা হচ্ছে সময় লাগে। ফায়ারওয়ালও ব্রিজ করা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি মানে সময় কত লাগতেছে। আপনি দেখতেছেন যে আপনার ফায়ারওয়াল ব্রেক হচ্ছে, আপনি যদি মানে এই জিনিসগুলো এমন ভাবে সেট আপ করেন যে ব্রেকটা আপনার 3 দিন ধরে হচ্ছে, আপনি এরর এরর আপনি কিন্তু এরর একটা সুযোগ পাবেন, বা আপনি আপনার এন্ড থেকে কিন্তু আপনার যে সিকিউরিটিটা বা পাসওয়ার্ডটা বা যে জিনিসগুলা আমরা প্যারামিটার গুলো ইয়ে করি ওগুলো মডিফাই করার জন্য চান্স পাবেন। আর আপনি যদি এরকমই হয়, আপনার সিকিউরিটি সিস্টেম খুবই দুর্বল, 1 মিনিটের ভিতরে ব্রিজ করা যায়, তাইলে তো আসলে ওই সিকিউরিটি কোনো ফ্রুটফুল ইয়ে আসে না। যে কোনো সিকিউরিটি ব্রিজ করা যায়, বাট বিষয়টা হচ্ছে কি সময় কতক্ষণ লাগছে, ঠিক আছে? বুঝতে ভাই পারছি। থিওরি কয়টা হবে? বুঝি নাই ভাই। ভাই থিওরি ক্লাস কয়টা হবে? থিওরি ক্লাস এরকম না, বিষয়টা এরকম না যে আমার থিওরি ক্লাস হচ্ছে আপনার চলতেই থাকবে। আমরা সামনে প্রবাবলি 2-3টা ক্লাস পর থিওরি, এখন তো আমরা শুধু কনসেপ্ট গুলো দেখতেছি, কনসেপ্ট গুলো আগে আইডিয়া নিচ্ছি। কনসেপ্ট গুলো যখন আমাদের আইডিয়া নেওয়া শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমরা থিওরির সাথে ল্যাবটাও স্টার্ট করবো এট এ টাইম। এরকম মনে করেন রাউটিং, রাউটিং কি, রাউটিং কত প্রকার, রাউটিং এর মানে আপনার হচ্ছে প্রোটোকল গুলো কি, এই জিনিসগুলো যখন আলোচনা করব, এগুলো ডিসকাশনের সাথে আপনি ল্যাবটাও তখন দেখতে পাবেন। এখন এই জিনিসগুলো আলোচনা করতেছি না, এই জিনিসগুলোর ল্যাব নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি ল্যাবগুলো এখন দেখতে পারতেছেন না। আপনার থিওরিও থাকবে, ল্যাবও থাকবে, সাইমultaneously দুটোটাই থাকবে। তখন হয়তো আপনার ল্যাব থাকবে 60%, থিওরি থাকবে 40%। আমি থিওরিটা বলবো, তারপর হচ্ছে আপনার দেন ল্যাবটা ওখানে দেখাবো যে এই জিনিসটা এভাবে ওয়ার্ক করতেছে, ঠিক আছে? তো ভাই আমরা আগাই আর কি, ঠিক আছে, আমরা একটু আগাই সামনে। এই পর্যন্ত তো ক্লিয়ার, রাইট? এই পর্যন্ত কি আর কোনো কারো কোয়ারিজ আছে, কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আগে, তো এখন আমাদের এটা হচ্ছে ইন্টারনেট নাওয়াডেজ। ইন্টারনেট নাওয়াডেজ মানে হচ্ছে আমাদের এখনকার ইন্টারনেটটা কিভাবে আসলে কাজ করতেছে। আমরা সকলেই কোনো না কোনো আইএসপির সাথে কানেক্টেড। আইএসপি গুলো হচ্ছে আবার কি, কোনো না কোনো ন্যাশনাল আইএসপির সাথে কানেক্টেড, সে আবার কানেক্টেড হচ্ছে কি আইআইজির সাথে। এভাবে হচ্ছে এক মানে আইআইজি গুলো আবার বিভিন্ন আপস্ট্রিমের সাথে কানেক্টেড। তো এভাবে একে অপরের সাথে হচ্ছে আমরা কি করছি, সবাই কানেক্টেড হচ্ছে। তো কানেক্টেড হয়ে আমাদের কমিউনিকেশন গুলো করতেছি, ঠিক আছে? তো এ- এই যে আমরা পাবলিক আইপি গুলো ইউজ করি, আমরা যে নেটওয়ার্কে আমাদের পাবলিক আইপি গুলো ইউজ করি, অনেক আইপি কিনে, এই আইপি গুলো আমরা কাদের থেকে কিনি? অ্যাপনিক থেকে কেনা হয়। আচ্ছা, আপনি প্রত্যেকটা পোর্ট আপনি পোর্ট বাই পোর্ট কনফিগারেশন করতে পারবেন। এখন আপনি যদি ওই পোর্টের মধ্যে যেভাবে কোশ্চেনটা করছেন পারভেজ ভাই, আপনি যদি ওই পোর্টের ভিতরে মাল্টিপল ভিলেন পাস করতে চান, সেটা আপনি করতে পারবেন, এটা কোনো ইস্যুজ না। বাট আপনার সেম ভিলেন মাল্টিপল পোর্টে পাস করা যাবে না, তাইলে লুপিং হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে, তো এই অ্যাপনিক থেকে হচ্ছে আইপি কিনে, অ্যাপনিক আবার কার কাছ থেকে আইপি গুলো পায়? অ্যাপনিকও তো মানে আপনার আইপি গুলো, অ্যাপনিক কি, অ্যাপনিকের ফুল ফর্ম কি বলেন?
ভাইয়া মনে নাই। আচ্ছা, অ্যাপনিকটা কোত্থেকে আসছে এইটা জানার আগে আমার নামদের নাম্বারিং যে সিস্টেমটা এইটা সম্পর্কে একটু জানতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের নাম্বারিং সিস্টেমটাকে ক্লাসিফাইড করার জন্য ডুপ্লিকেশন যাতে না হয়। নাম্বারিং সিস্টেম বলতে শুধুমাত্র আইপি না, নাম্বারিং সিস্টেমের ভিতরে হচ্ছে আপনার ম্যাক বা হার্ডওয়্যার রিলেটেড যে অ্যাড্রেস গুলো আছে এগুলোও কিন্তু ইনক্লুডেড। তো এই যে শুধু এগুলা না, তার সাথে হচ্ছে আপনার ডোমেইন নেম, তারপর হচ্ছে নাম্বার, পোর্ট নাম্বার, এগুলোও কিন্তু এগুলোর ভিতর ইনক্লুডেড। এখন প্রথমে হচ্ছে আমাদের একটা অর্গানাইজেশন আসে এগুলো রেগুলেটরি করার জন্য, রেগুলেশন করার জন্য, কারণ এগুলো তো ওয়ার্ল্ড ওয়াইড একজন কাউরে না কাউরে রেগুলেশন করতে হবে, তা না হলে তো সব জায়গায় দেখা যাবে আইপি ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, ম্যাক অ্যাড্রেস ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, এই ইস্যুস গুলো রেজ হবে, রাইট? তো এই ইস্যুস গুলো রেজ যাতে না হয় এগুলো রেগুলেটর করার জন্য, যেরকম আমাদের দেশে বিটিআরসি আছে, সে কি করে টোটাল হচ্ছে টেলিকমিউনিকেশন সেক্টরটাকে রুলস এন্ড রেগুলেশন গুলো সে মনিটর করে। কোথাও কোনো রুলস এন্ড রেগুলেশন ভায়োলেশন হচ্ছে কিনা বা আনইথিক্যাল কিছু হচ্ছে কিনা, এই জিনিসগুলো সে হচ্ছে মনিটর করে। এক্স্যাক্টলি এই জিনিসটা করার জন্য প্রথমে আমাদের যে অর্গানাইজেশনটা আসে সেটার নাম হচ্ছে আয়ানা। তো আয়ানা যখন আসে, আয়ানার আন্ডারে ছিল হচ্ছে আপনার এই আইপি অ্যাড্রেস বলেন, তারপর হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বলেন বা ম্যাক অ্যাড্রেস বলেন, ডোমেন সব হচ্ছে ওর আন্ডারে ছিল। পরবর্তীতে আয়ানার কাজকে আরো আপনার মানে সহজ করার জন্য, কারণ একটা অর্গানাইজেশন যদি যখন এতগুলা জিনিস নিয়ে কাজ করতেছে, তো তখন তার জন্য সেটা একটু লোডেড হয়ে যাচ্ছিল। তো সেটাকে আরো ইজি করার জন্য আমাদের আসা হচ্ছে আইক্যান। আইক্যান কি করে, সে হচ্ছে শুধু ফিজিক্যাল অ্যাড্রেস নাম্বার এবং আইপি নিয়ে কাজ করে। পরবর্তীতে আমাদের এই আইক্যান থেকে আরেকটা যে অর্গানাইজেশন আসে সেটা হচ্ছে অ্যাপনিক। অ্যাপনিক যে কাজটা করে বিভিন্ন রিজিয়নের জন্য আপনার পাবলিক আইপি গুলোর এক একটা রেঞ্জ আছে। আমাদের এশিয়া প্যাসিফিক রিজনের জন্য একটা আছে, আপনার আফ্রিকার জন্য একটা আছে, আমেরিকান রিজনের জন্য আলাদা আলাদা রেঞ্জ আছে। তো প্রত্যেকটা রিজনের জন্য আইপি অ্যাড্রেস গুলোর একটা রেঞ্জ আছে। তো ও কি করে, প্রত্যেকটা রিজনে যেহেতু আইপি অ্যাড্রেস ভাগ করে দেওয়া আছে যে তোমার এই রিজনের আইপি অ্যাড্রেস এটা, ওই রিজনের পাবলিক আইপি অ্যাড্রেস এগুলা, তো সে যে জিনিসটা করে সে হচ্ছে আপনার রিজন ওয়াইজ আইপি জন্য, যখন কেউ পাবলিক আইপির জন্য আপনার অ্যাপ্লিকেশন করে, সে ওই রিজন ওয়াইজ হচ্ছে তাকে ওই আইপি গুলা দেয়। তো আইপি গুলা দেওয়ার পর ওইগুলো হচ্ছে আমরা দেন হচ্ছে পারচেস করি বা লিজ নেই, যেটাই করি আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি আইপি কিন্তু লিজও নেওয়া যায়। তো ওই লিজ নিয়ে হচ্ছে আমরা আমাদের নেটওয়ার্ক গুলোতে ইউজ করি আর কি। পাবলিক আইপি প্লাস হচ্ছে একটা এস, কারণ আপনি যখন একটা আইপি কিনেন তখন হচ্ছে আপনার আইপির সাথে একটা এসও দেয়। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা তখন হচ্ছে অ্যাপনিক থেকে পারচেস করি। এছাড়া আমাদের এত দূর আসলে যাওয়া লাগে না। আমরা বিটিসিএল বা আপনার আইএসপি গুলোর কাছে, যারা হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডিরেক্টলি কানেক্টেড, তাদের কাছে অ্যাপ্লাই করলেও পাবলিক আইপি নিতে পারি। এছাড়া অনেকে হচ্ছে পাবলিক আইপি বা লিজ দেয়। ভাইয়া হ্যাঁ বলেন। এর সাথে কি দেয় বলছেন যে, কি দেয় ভাই, বুঝি নাই। মানে অ্যাপনিক আইপি দেয়, আইপির সাথে কি আর একটা দেয় বলছিলেন মানে? এস 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 মানে কি অল্টার, আচ্ছা, আইপি দেয় আর এস দেয়। নাম কি যে এস নাম্বার, আচ্ছা হ্যাঁ সামনের পাশে। অটোমানাস সিস্টেম নাম্বার, এএস নাম্বারটাকে আমি আপনাকে বলি। এএসটা হচ্ছে আপনার একটা ডোমেইন, যে ডোমেইনের আন্ডারে আপনার ওই পাবলিক আইপি গুলো থাকে। ঠিক আছে, যেরকম যদি আমি দেখাই, এইটা দেখেন, এটা হচ্ছে এএস। ঠিক আছে, এই একটা এএস নাম্বার, এটা হচ্ছে ফাইবার অ্যাটমের একটা এএস নাম্বার। ফাইবার অ্যাটমে যত পাবলিক আইপি আছে, সব পাবলিক আইপি গুলা একটা সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডোমেইন, অটোমেনাস সিস্টেম নাম্বার এর আন্ডারে। ঠিক আছে, তো এই যে আপনার এএস নাম্বারটা দিল, একটা ইউনিক একটা এএস নাম্বার প্রত্যেকটা মানে অর্গানাইজেশনের বা প্রত্যেকটা যাদের পাবলিক আইপি আছে প্রত্যেকটা ক্লায়েন্ট দেখবেন এএস ডিফারেন্ট হয়। এএস সেম হলে আপনি কমিউনিকেশন করতে পারতেন না, ডুপ্লিকেট হয়ে যেত জিনিসটা। কারণ কার কাছে প্যাকেটটা যাচ্ছে সেটা তখন আইডেন্টিফাই করা পসিবল হতো না। বিজিবি রাউটিং প্রোটোকলের মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে এর ট্রাফিকটা আসে হচ্ছে আপনার এএস এর উপর বেস করে। আপনার ট্রাফিকটা আপনার এএস এ আসে, এএস এর উপর আসে। তো এএস নাম্বার প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য ডিফারেন্ট হয়।
ফাইবার অ্যাডাপ্টার মনে করেন হচ্ছে আপনার 100 আইপি আছে, সাপোজ মনে করেন হচ্ছে 100 আইপি পাবলিক আইপি আছে, মানে পাবলিক আইপি ব্লক, পাবলিক আইপি তো আর আপনার সিঙ্গেল বিট হয় না, আপনার হচ্ছে সিঙ্গেল, আপনার হচ্ছে একটা ফিক্স আকারে বিক্রি হয়, একটা /24 আকারে বিক্রি হয়, এর নিচে আপনি পাবলিক আইপি নিতে পারবেন। এর নিচে হচ্ছে আপনি পাবলিক আইপি কিনতে পারবেন না আর কি। ঠিক আছে, তো যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনার যতগুলা পাবলিক আইপি থাকবে সেটা একটা সিঙ্গেল ডোমেনের আন্ডারে থাকবে, যেটাকে আমরা এজ হিসেবে বলি। আর এই এজ দিয়ে আপনার দেখেন, এটা হচ্ছে জিওর এজ, এটা হচ্ছে বিএসএসএল এর এজ, এটা হচ্ছে ভারতীর এজ বা এয়ারটেল এর এজ, এটা হচ্ছে আপনার বিটিসিএল এর এজ, এটা হচ্ছে আপনার টেলিস্টার এজ। এই যে এজ দিয়ে আপনি অন্যান্য যে আইএসপি বা আপনার অন্যান্য যে অর্গানাইজেশন আছে তাদের সাথে কানেক্টেড হতে, বুঝতে পারছেন? এএসটা দুই রকমের হয়, এটা হচ্ছে প্রাইভেট এস হয়, পাবলিক এস হয়। আইপি যেরকম দুই রকম হয়, একটা হচ্ছে প্রাইভেট আর একটা পাবলিক, এস এর ভিতরে ওইরকম ক্যাটাগরি আছে। তো এগুলো আমরা যখন ওই যে বিজিবি রাউটিং নিয়ে পড়বো তখন হচ্ছে এইগুলো নিয়ে ডিটেইলস বলবো। আপাতত কি আপনি ক্লিয়ার? ভাই রিয়েল আইপি তো মানে পাবলিক আইপি, যেটা এটা তো রিয়েল আইপি। হ্যাঁ ভাই, রিয়েল আইপি আর পাবলিক আইপি সেম জিনিস। এইটুকু ক্লিয়ার যে এস নিয়ে জিজ্ঞেস করছিলেন? জি ভাই। ওকে, এইগুলো আমরা ডিটেলস আরো পাবো আমরা যখন রাউটিং নিয়ে পড়বো ভাই, তখন হচ্ছে প্রত্যেকটা রাউটিং প্রোটোকল নিয়ে যখন পড়বো এগুলো ডিটেলস পাবো। আচ্ছা ভাই, আমি একটু 2 মিনিট আসতেছি একটা। হ্যালো, হ্যালো। আবির ভাই, ইয়ে গেছে। ভাই, সাবির ভাই শুনতে পাচ্ছেন না? জি। আমি ভাবলাম যে আমি মানে হয়ে আউট হয়ে গেলাম কিনা, কনফিউশনে ছিলাম। আচ্ছা, তো আমরা একটু সামনে আগাই, কোনখানে ছিলাম? ওকে, তো আমরা ছিলাম হচ্ছে আপনার, আচ্ছা, ইন্টারনেট নাওয়াজেস, আচ্ছা এই পর্যন্ত ছিলাম। এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের ইন্টারনেটে যে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করি, যেরকম মানে আমরা নেটওয়ার্কিং এ যে বিভিন্ন ডিভাইস গুলো ইউজ করি, রাউটার, সুইচ, হাব, তারপরে হচ্ছে যে নেটওয়ার্কিং ডিভাইস গুলো ইউজ করি না কেন, সবগুলোর জন্য এই যে টেকনিক্যাল যে অনুমোদনটা, যে এই ডিভাইসটা কি মার্কেটে ছাড়তে পারবে কিনা, এই যে টেকনিক্যাল অ্যানালিসিসটা, এইটা করা হচ্ছে আবার অন্য একটা অর্গানাইজেশন। সেটা কোনটা? সেটা হচ্ছে আপনার আইইটিএফ, যার কাজই হচ্ছে বিভিন্ন ডিভাইস, যে নেটওয়ার্কিং যে ডিভাইস, এটা হচ্ছে আইইটিএফ আন্ডারে একটা সাব অর্গানাইজেশন। তার কাজই হচ্ছে আপনার বিভিন্ন আপনার ডিভাইসের স্ট্যান্ডার্ড গুলা মেনটেন করা, প্রপারলি মেনটেন হচ্ছে কিনা, বা তাদের যে মানে প্রসিডিংস গুলো আছে বা স্ট্যান্ডার্ড রুলস গুলো আছে ওগুলো প্রপারলি ফলো হচ্ছে কিনা কমিউনিকেশনের জন্য, ওইটার উপর বেস করে হচ্ছে সে ডিভাইসটার অনুমোদন পায়। এরকম মনে করেন আপনি একটা প্রোডাক্ট নামাই ইয়ে করতে গেলেন, একটা প্রোডাক্ট হচ্ছে লঞ্চ করবেন, সেটা আমাদের দেশে কি করতে হয়? স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন বিএসটি এর কাছ থেকে অনুমোদন নিতে হয় না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই বিএসটি এর কাছ থেকে আমাদের সেইটা আগে অ্যাপ্রুভাল নিতে হয়, অনুমোদন নিয়ে বিএসটি যদি সবকিছু চেক করে দেখে যে আপনার স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি মেনটেন করতেছে, তাইলে কি আপনাকে পারমিশন দেয়। তো ডিভাইস গুলোর ক্ষেত্রে, নেটওয়ার্কিং ডিভাইস গুলোর ক্ষেত্রেও সেম জিনিস ফলো হয়। আপনার স্ট্যান্ডার্ডাইজেশনটা যদি আপনার ওকে থাকে, আপনি অ্যাপ্লাই করার পরে আপনি মনে করেন একটা রাউটার বানালেন, সেটা হচ্ছে ওকে, বা একটা নতুন মডেলের রাউটার আনতে চাচ্ছেন, হোয়াটএভার দ্য থিং, সিসকো বলেন বা জুনিপার বলেন, ওয়্যার বলেন, তারা সবাই কি করে ওই রাউটার স্পেসিফিকেশন আপনার ইয়ে করে সহ, ডিটেলস সহ, সেটা হচ্ছে আইটিএফ এর কাছে সাবমিট করে। আইটিএফ আপনার তখন জিনিসগুলা
অ্যানালাইসিস করে, যদি দেখে ওদের স্ট্যান্ডার্ড মিট করছে, দেন ওটা অ্যাপ্রুভাল দেয় মার্কেটে, ওটা সেলের জন্য বা অ্যাভেলেবিলিটির জন্য অ্যাপ্রুভাল দেয়। তখন হচ্ছে আপনার মনে করেন ভেন্ডর গুলো ওই মডেলটা লঞ্চ করতে পারে। বুঝতে পারছেন? আইটি ফর ফুল ফর্ম এটা কি বলেন? আইডিএফ, আইইটিএফ, আইটিএফ? আইইটিএফ ইন্টারন্যাশনাল, এই দেখেন ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। এর কাজই এটা হচ্ছে IEEE মানে আন্ডারে একটা হচ্ছে অর্গানাইজেশন, ঠিক আছে? এর কাজই হচ্ছে এই ডিভাইসের স্ট্যান্ডার্ডাইজেশন গুলো ঠিকঠাক করা। বিএসটিআই যে কাজটা করে অ্যাপ্রুভালের জন্য আপনার স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা চেক করে, এর কাজই হচ্ছে আপনার নেটওয়ার্কিং এর জগতে যত ডিভাইস আছে সবগুলা স্ট্যান্ডার্ডাইজেশনটা চেক করা। এ হচ্ছে এই গাইডেন্সটা করে, ঠিক আছে? তো এই এটার মালিকানায় বা এটার দায় দায়িত্বে আসলে কারা আছে, কোন লেভেলের, মানে এটা কি স্ট্যান্ডার্ডের? এটা হচ্ছে IEEE এর আন্ডারে একটা অর্গানাইজেশন, ঠিক আছে? আপনার হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এর কাজই হচ্ছে আপনার যত নেটওয়ার্কিং ডিভাইস আসবে সেগুলো, আপনার তো একটা রুলস এন্ড রেগুলেশন আছে, বিএসটি যেরকম একটা স্ট্যান্ডার্ড আছে, রুলস এন্ড রেগুলেশন আছে, এটা করা লাগবে ওইটা করা লাগবে, এরকম অনেকগুলো প্রসিডিংস আছে না, এদেরও ওরকম অনেকগুলো প্রসিডিংস আছে। ওই প্রসিডিংস গুলো পাস করলে দেন হচ্ছে আপনি ওই মডেলটা বা ডিভাইসটা হচ্ছে লঞ্চ করতে পারবেন মার্কেটে। ফুল কি বললেন? আইইটিএফ এর ফুল মিনিংটা কি বললেন? ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে হ্যাঁ, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। এই পর্যন্ত কি কারো কোনো কোয়ারিজ আছে? তাহলে আমরা আরেকটু আগে যাই। আচ্ছা, প্রোটোকলস। প্রোটোকলসটা হচ্ছে কি জিনিস, এটা কেউ আমাকে বলতে পারবেন? আপনারা বলেন, আপনারা যেটা বলবেন আমি সেটার উপর এক্সপ্লেনেশন করবো। আর এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক, তো বলেন প্রোটোকল কি জিনিস? প্রোটোকল সোজা বাংলায় হচ্ছে নিয়ম নীতি। এটা এটা তো বাংলা আমরাও জানি না। আমাদের নেটওয়ার্কিং এর প্রোটোকলটা কি জিনিস সেটা বলেন। বলেন। একটা নেটওয়ার্ক সিস্টেম দাঁড় করানোর জন্য বা তৈরির জন্য কিছু স্পেসিফিক, মিনিমাম কিছু স্পেসিফিক স্ট্যান্ডার্ড মেনে করতে হয়, এই বিষয়গুলাই প্রোটোকল বলতে পারি হয়তো। আচ্ছা, আর কেউ? আর কেউ? আচ্ছা দেখেন, আমরা আমাদের কমিউনিকেশন সিস্টেমে মানে যে কাজগুলোই করি, প্রত্যেকটা কাজ, সেটা সার্ভার সাইডে হোক নেটওয়ার্ক সাইডে হোক, আমরা যে সাইডেই কাজ করি না কেন, এই প্রোটোকলটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ কি, আমরা যে কাজগুলো করি এই কাজগুলো না কোনো না কোনো মিডিয়ামের থ্রুতে তো আমাদেরকে করাইতে হচ্ছে, এই মিডিয়ামটাই হচ্ছে প্রোটোকল, ঠিক আছে? তো এই যেরকম মনে করেন, আমি যদি এক্সাম্পল দিই, আমরা একটা ফাইল ট্রান্সফার করবো, এর ব্যাকএন্ডে যে প্রোটোকলটা কাজ করতেছে বা এই ফাইল ট্রান্সফারের কাজটা যে প্রোটোকলটা করতেছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে FTP। আচ্ছা, আমরা একটা ভিডিও স্ট্রিমিং হচ্ছে, ওই স্ট্রিমিং করব, এই স্ট্রিমিং এর কাজটা যে করতেছে সেটা হচ্ছে TFTP প্রোটোকল। তো এরকম প্রত্যেকটা কাজের জন্য আমরা নেটওয়ার্কিং সেক্টরে আমাদের ডাটা কমিউনিকেশনে যত রকমের কাজ করি, প্রত্যেকটা কাজ করার জন্য একজন অ্যাসাইন লোক আছে, মানে লোক বলতে কি একজন অ্যাসাইন প্রোটোকল আছে। ওই প্রোটোকলের কাজই হচ্ছে ওই রেসপন্সিবিলিটিটা প্রপারলি পালন করা। তো ডাটা কমিউনিকেশনের যত প্রকার কাজ আছে, সেটা মেল ট্রান্সফার করা হোক, সেটা ফাইল ট্রান্সফার করা হোক, সেটা আপনার আহ কি বলবো, সেটা আপনার যত ধরনের কাজই হোক না কেন, সবগুলো হচ্ছে কোনো না কোনো প্রোটোকল করে। যেরকম আমরা আপনাদের মানে আমি আপনাদের সাথে এখন কমিউনিকেশন করতেছি কিভাবে, সেটা হচ্ছে আপনাদের থেকে একটা লিঙ্ক দিছে, লিঙ্কে আপনারা ঢুকছেন, লিঙ্কটা কি? লিঙ্কটা হচ্ছে একটা হাইপারটেক্সট ট্রান্সলেশন প্রোটোকল। এই লিঙ্কের ভিতরে আপনারা ঢুকে জয়েন করে দেন হচ্ছে আমরা এখন কমিউনিকেশন করতেছি।
এই যে কমিউনিকেশনটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল এর থ্রুতে, এটাও একটা প্রোটোকল আর কি। আবার মনে করেন ফেসবুকে আপনি লগ ইন করবেন, লগ ইন করার জন্য হচ্ছে আপনার যখন পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন সিকিউরড ওয়েতে, ওটার এগেনস্টেও একটা প্রোটোকল রান করতেছে, এইচটিটিপিএস প্রোটোকল। ওটার কাজই হচ্ছে সিকিউর কমিউনিকেশন করা। তো আমরা টোটাল কথায় মুদ্রা কথায় ডাটা কমিউনিকেশনে যত প্রকার কাজগুলো করি, এগুলো কোনো না কোনো প্রোটোকল এর থ্রুতে করি। এই প্রোটোকল গুলা যে আপনার এটাকে কি বলবো, যে স্ট্রাকচার যা ফরম্যাট বা সিনট্যাক্স গুলো ফলো করে, মানে একটা তো রুলস, প্রোটোকল গুলো হচ্ছে একটা রুলস। আপনার একটা প্রোটোকলের আন্ডারে, যে কোনো একটা প্রোটোকলের আন্ডারে সেট অফ রুলস থাকে, সেখানে স্পেসিফাই করা থাকে যে ওই প্রোটোকলটা কিভাবে কোন কাজটা কিভাবে করবে আর কি। যে প্রোটোকল যে কাজের জন্য, মানে যে কাজের জন্য যে প্রোটোকল অ্যাসাইন, তার সেট অফ রুলস ডিফারেন্ট। এক একটা প্রোটোকলের হচ্ছে আপনার এক এক রকম সেট অফ রুলস, কারোর সাথে কারোর কোনো মিল হওয়ার কোনো চান্স নাই। আর প্রত্যেকটা প্রোটোকলের পোর্ট নাম্বার ডিফারেন্ট থাকে আর কি। তো এই জিনিসগুলা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলসে দেখবো। আপাতত এইটুক নিয়ে কি আর কারো কোনো কোয়ারি আছে, কোনো কোয়েশ্চেন আছে? প্রত্যেকটা প্রোটোকলই ডিফারেন্ট, প্রত্যেকটা প্রোটোকলের কাজই ডিফারেন্ট, মানে একটা সিনট্যাক্সের সাথে আরেকটা সিনট্যাক্সে কোনো মিল নাই। প্রত্যেকটা কাজ করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্রোটোকল আমাদের অ্যাকচুয়ালি ইউজ হয়। তো এটাই আর কি। হ্যাঁ, ওই যে টিসিপি ইউডিপি এগুলা প্রোটোকল না? ওগুলো প্রোটোকল স্যুট। আমাদের সমস্ত প্রোটোকল হচ্ছে দুই দুইটা প্রোটোকল সুটের ভিতর, মানে আন্ডারে ভাগ করা। একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি। ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি। এই পর্যন্ত প্রোটোকল জিনিসটা কি, এটা নিয়ে কি কারো কোনো কোয়ারিজ আছে সেটা বলেন। ওটা যখন নেক্সট ক্লাসে দেখবো তখন বলবো না। না ভাই, ওকে, তাহলে আপনাদের যদি কোনো কোয়ারিজ না থাকে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে এন্ড করতে পারি। নেক্সট দিন হচ্ছে আমরা প্রোটোকলের স্যুট মেম্বার, মানে সমস্ত প্রোটোকল গুলো কই আছে, কার কোনটা কাজ, স্যুট নাম্বার কি, এই মানে কোন প্রোটোকল কোন স্যুট মেম্বারের অন্তর্ভুক্ত, এই যে ভাইয়া বললো টিসিপি ইউডিপি, এটা কোনটা কি, তো এইগুলো নিয়ে ডিটেলসে জানবো। তো যদি কোয়ারিজ না থাকে আজকের ক্লাসটা তাহলে আমরা এখানে এন্ড করি। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা ভাই, তো একটা জিনিস, ওই হ্যাঁ, আহ, ইয়েটা মানে ধরেন ইউজারের পরে যেমন আইএসপি আছে, আইএসপির পরে আইআইজি, এরপরে মাঝখানে আবার এপনিক আছে, এই সিরিয়ালটা যদি একটু বলেন, মানে লাস্ট স্টেপ পর্যন্ত। বলার চেয়ে এটার একটা করে শেয়ার করে দেওয়াটাই ভালো, একটা স্লাইড তৈরি করে। দেখেন আপনি হচ্ছে একটা লোকাল আইএসপির সাথে কানেক্টেড, লোকাল আইএসপি গুলো আবার কানেক্টেড। এই দেখেন এগুলো হচ্ছে আমার লোকাল আইএসপি, অলরেডি স্লাইডে আছে ভাই, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আর এটা আমি ডিটেলসেও বলছি। লোকাল আইএসপির সাথে আপনি কোনো না কোনো, আপনি যখন একটা হোম ইউজার তখন আপনি কোনো না কোনো একটা লোকাল আইএসপির সাথে কানেক্টেড হয়েছেন। লোকাল আইএসপি আবার কিসের সাথে কানেক্টেড, সে আহ, মানে আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয়, সে থানা আইএসপি বা ডিভিশনাল আইএসপি এদের সাথে কানেক্টেড থাকে। তারা আবার কোথায় কানেক্টেড থাকে, তারা আবার হচ্ছে রিজিওনাল আইএসপির সাথে কানেক্টেড থাকে। রিজিওনাল আইএসপি গুলো আবার ন্যাশনাল আইএসপির সাথে কানেক্টেড থাকে। তো এভাবে হচ্ছে আমাদের দেশে কানেক্টিভিটি গুলো ইউজুয়ালি হয়। বাট আমাদের দেশে আপনার আইএসপি লাইসেন্সটা হচ্ছে নানান ক্যাটাগরি তো দেয়, তো তো এখানে আসলে অনেক, মানে বাংলাদেশ তো এখানে অনেক কিছু আছে, যারা আইএসপি সেক্টর আছেন তারা তো জানেনি। ডিরেক্টলি আপনারা অনেকে মানে এরা প্রত্যেকেই আবার আইআইজির সাথে কানেক্টেড হয়ে ব্যান্ডউইথ কিনতে পারে। তো অনেক কিছুই আছে, আপনার আইএসপি লাইসেন্স থাকলে আপনি ডিরেক্টলি আইআইজি থেকে ব্যান্ডউইথ কিনতে পারবেন। তো ইউজুয়ালি স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এই আইজি ন্যাশনাল, কার্ড। হ্যাঁ ন্যাশনাল আইএসপি গুলো হচ্ছে আবার আইআইজি বা আইএক্স এর সাথে কানেক্টেড থাকে। এই হচ্ছে বিষয়। আইআইজি কার্ড থেকে কি নেয়? আইআইজি কি আইএক্স এর সাথে, আইএক্স থেকে নেয় এরকম কিছু? আইআইজি আইএক্স এর সাথে কানেক্টেড থাকে, ইন্টারন্যাশনাল যে আইএক্স গুলো আছে তাদের সাথে কানেক্টেড থাকে, লোকাল আইএক্স গুলোর সাথেও কানেক্টেড থাকে। তার সাথে হচ্ছে মনে করেন আপনার আপনি তো মনে করেন হচ্ছে আপনার দেশের লোকাল আইএসপি, আইআইজিটাও কনসোর্ট অফ হচ্ছে আইএসপি, বাট এটা হচ্ছে আপনার মাদার আইএসপি। আপনি আপনার দেশে একটা মাদার আইএসপি, অন্যান্য দেশের এরকম অনেকগুলো আইএসপি আছে না, তার রাউটস গুলো আপনার লাগবে না। আইআইজি গুলা কি করে, ফুল রাউট নেই। ফুল রাউটে কি থাকে, আপনার কাছে যে রাউট গুলো আছে আপনি ওরে দিবেন, আপনি ওর কাছ থেকে যে রাউট গুলো আছে আপনি এনে দিবেন। যাতে রাউট গুলা কেন এক্সচেঞ্জ করবেন, রাউট গুলো এক্সচেঞ্জ করবেন এটা, কারণ ওর কাছে তো সাপোজ মনে করেন আমেরিকান একটা আইএসপি আছে হচ্ছে আপনার কোজেন, আমেরিকার একটা আইএসপি, তার কাছে আমেরিকান ডেস্টিনেশনের রাউট গুলো আছে। আপনি এখন বাংলাদেশ থেকে আমেরিকাতে কম লেটেন্সিতে উইদাউট এনি প্যাকেট লসে স্মুথলি ডাটা ট্রান্সফার করতে চাচ্ছেন, তাহলে ওর রাউট গুলো যদি আপনার কাছে না থাকে, ডিরেক্টলি না থাকে, সেটা যদি আরেকজনের কাছ থেকে ঘুরে ঘুরে আসে, সেক্ষেত্রে আপনার ল্যাটেন্সি, প্যাকেট লস এগুলো বাড়বে না, আপনার সার্ভিস ইন্টারাপশন হবে না। হুম। তো এই আচ্ছা, কারণে হচ্ছে আমরা একজন আরেকজনের সাথে রাউট এক্সচেঞ্জ করি। বলেন।
এই যে কি বাংলাদেশে একটাই নাকি একটাই বা এক জায়গা থেকেই হয় ভাই আপনার আইআইজি? কথাটা আমি ক্লিয়ার বুঝি নাই, একটু জোরে বলবেন আবার। মানে আইআইজি যে বিষয়টা বলতেছি, আইআইজি কি বাংলাদেশে একটাই নাকি আইআইজি কি ভাই আপনার কথা ব্রেক হয়ে আসতেছে, আমি ভাই কিছু আপনার বুঝতেছি না, কথা ভেঙে ভেঙে আসতেছে সাবের ভাই। কিছুই বোঝা যাচ্ছে না। আপনি এক কাজ করেন, আপনি টেক্সটে লেখেন, টেক্সট লিখে বলেন। কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ ভাই বলেন। বলতেছি যে আইএসপি যেমন অনেক হয়, এরকম আইআইজি কি অনেক হয় নাকি বাংলাদেশে একটাই না, আইআইজি? বাংলাদেশে গভর্নমেন্ট অনুমোদিত আইআইজি বোধহয় আছে 27টার বেশি, আর এর মধ্যে অ্যাক্টিভ আছে হচ্ছে আপনার 13-14টা। কিছু এখনো অপারেশনাল কার্যক্রম শুরু করে নাই, কিছু হচ্ছে আপনার ইয়ে করছে। একটা সেকেন্ড। হ্যালো। ভাইয়া আমি অন্য একটা বিষয় একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আমরা ক্লাসে আছেন ভাইয়া? হ্যালো।